সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 875তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো নোয়াখালীর ছেলে মোহাম্মদ পরশ হোসেনের জীবনের হৃদয় কাঁপানো চরম প্রতারণামুখর এক বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে মেয়ে ডেকে করে 8 বছর সংসার এক প্রতারক বাবা। বন্ধুগণ, জীবনের গল্পের এই অনুষ্ঠানে আমি অনেক প্রতারণার গল্প প্রচার করেছি এবং আপনারাও শুনেছেন। আমি আপনার আজ নিশ্চিত করে বলি, প্রচার করা প্রত্যেকটা প্রতারণামুখর গল্পকে হার মানাবে আজকে এই প্রতারকের গল্প। এবং প্রতারণার এমন এক নীল নকশা বাংলাদেশের বিভিন্ন জেলা শহরগুলোতে তৈরি করা হয়েছে, যেখানে প্রতিনিয়ত বিশেষ করে গ্রামের সহজ সরল ছেলেগুলো পড়তেছে। আমি জীবনের গল্পে অনুষ্ঠানে অনেক গল্পে প্রায় সব গল্প তো আর প্রচার করি না বা প্রচার করা হয়ও না, তবে সেখান থেকে আমি জাস্ট আপনাদেরকে বলি যে এই গল্পটা শোনা প্রত্যেকটা বিশেষ করে ইয়াং বয়সী ছেলে মেয়েগুলোর জন্য খুব উপকৃত হবেন। অনেকেই গল্পটা শুনলে আপনাদের অন্ধ চোখ খুলে যাবে। বাবা মায়েদেরকে অনুরোধ করব গল্পটা শোনেন, কারণ গল্পটা শুনলে আপনার সন্তানকে আপনি সঠিক পথে পরিচালিত করতে পারবেন। সবার কাছে অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে নোয়াখালীর ভাই মোহাম্মদ পরশ হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ পরশ হোসেন, আমার বাড়ি নোয়াখালী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদি সহ আমার ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা নোয়াখালী শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলাগড়া চর ঘেঁষে কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন বিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ভ্যানগাড়ি চালক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা ভ্যানগাড়ির প্যাডেলে পা রেখে এ গ্রাম ও গ্রাম মানুষ পারাপার করে খুব কষ্ট করে কিছু টাকা ইনকাম করতো এবং সেই টাকায় আমাদের পরিবারটা চলতো। আমাকে আমাদের গ্রামের মানুষরা বেশ্যার ছেলে বলে ডাকতো। কথাটা শুনতে হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, কিন্তু এটাই চরম সত্য। ছোটোবেলা থেকে মানুষের মুখে মুখে বেশ্যার ছেলে কথাটা শুনতে শুনতে আমি বড় হই। আমি কেন বেশ্যার ছেলে হয়েছি সেটাও আপনাদেরকে খুলে বলি। একটা সময় আমাদের পরিবারে খুব অভাব অনটন ছিল, প্রচুর অভাব অনটনে আমার বাবা ওভাবে সংসার চালাইতে পারতেছিল না। ভ্যানগাড়ি চালিয়ে ওভাবে সংসার আমার বাবা ঠিকঠাক মতো চালাইতে পারতেছিল না বলে আমার মা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর ছিল, অনেক রূপবতী। গরিবের ঘরে আমার মা জন্ম হয়েছে, যেন গোবরে পদ্ম ফুল ফুটার মতো অবস্থা। আমার মায়ের চেহারা অনেক বেশি সুন্দর ছিল, যার কারণে আমার আব্বা যখন ঠিকমতো সংসার চালাইতে পারতেছিল না, ঠিকমতো ভ্যানগাড়ি চালাইতে পারে না, ওই মুহূর্তে আমাদের এলাকার এক লোক আমার মাকে প্রস্তাব দিল যে তুই সৌদি আরবে চলে আয়, এবং সৌদি আরবে গেলে ওইখানে তুই মাস শেষে অনেক টাকা ইনকাম করতে পারবি এবং তোর মতো মেয়েরা সৌদি আরবে গেলে ভালো টাকা ইনকাম করতে পারে। আমি তোকে একটা বাসা বাড়ির ভিসা ঠিক করে দিব। এরকম করে বলার পরে আমার এলাকার এক চাচার ফাঁদে আমার মা তখন পা দেয়। আমার ওই চাচা তখন আমার মাকে সৌদি আরবে নিয়ে যাওয়ার জন্য সমস্ত রকমের ভিসা প্রসেস করে। আমার বয়স তখন প্রায় 6 থেকে 7 বৎসরের কাছাকাছি। ওই মুহূর্তে আমার আরেকটা ভাই, ওই ভাইটা কিন্তু হয় নাই, আমি তখন দুনিয়াতে। তো আমার মাকে ওরকম করে প্রস্তাব করার পরে আমার মা বিশেষ করে আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমার ওই কাকার প্রস্তাবে রাজি হয়। ভিসা টিকিট সব কিছু কনফার্ম হওয়ার পরে আমার মা মরুভূমির দেশ সৌদি আরবে চলে যায় এবং সৌদি আরবে যাওয়ার পরে আমার মা মোটামুটি ভালো টাকা ইনকাম করে। 2-3 বছরের মতো আমার বাবার জন্য ঠিকমতো টাকা পাঠাইতো এবং বাবাকে বলতো যে তুমি আর রাত বিরাতে ভ্যানগাড়ি নিয়ে ছুটাছুটি করো না, তুমি পরশের দিকে খেয়াল রাখো, তুমি পরশকে পড়াশোনা করাও, ওকে স্কুলে নিয়ে যাও, ওরে ঠিকমতো খাওয়া দাওয়া করা, গোসল করা, ওর যত্ন নাও, তুমি আর এরকম করে ভ্যানগাড়ি চালাও না। এ কথা আমার বাবাকে বলতো। আমার বাবাও মায়ের এই কথাগুলো শোনার পরে অনেক খুশি হলো। এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার মায়ের হাতেও কিছু টাকা পয়সা হয়, আমার বাবা কিছু টাকা, আমার মা কিছু টাকা বাড়িতেও পাঠায়। সেই টাকা দিয়ে আমার বাবাও কিছু গ্রামে জায়গা সম্পত্তি কিনে। এমতো অবস্থার ভিতরে আমাদের অবস্থাটা কিন্তু তখন প্রায় নিম্নবিত্ত থেকে আমরা মধ্যবিত্ত অবস্থায় চলে আসি। আমাদের হাতে মোটামুটি টাকা পয়সা ওই সময় ছিল। ওই মুহূর্তে আমার আম্মা একটা সময় হঠাৎ করে গ্রামে চলে আসে, মানে দেশে চলে আসে। এবং দেশে চলে আসছে ভালো কথা, কিন্তু আমাদের কাউকে বলে আসে নাই, বাবাকেও ফোন করে আসে নাই, কাউকেই জানায়নি। হঠাৎ করে মা তখন দেশে চলে আসছে এবং আমার আম্মা দেশে আসার আগেও আমাদের গ্রামের সবার মুখে মুখে শুনতাম যে আমার মা নাকি সৌদি আরবে খারাপ কাজ করে। আমার মা সৌদি আরবে খারাপ কাজ করে টাকা পয়সা ইনকাম করে। এরকম করে গ্রামের অনেক মানুষরা আমাকে আর আমার আব্বাকে খোঁচা মেরে নগণ্য ভাষায়, নোংরা ভাষায় আমাদের সাথে কথা বলতো। আমার বাবাও এটাতে খুব কিছু মনে করতো না এবং আমিও বিষয়টাতে ওভাবে নিতাম না বা কাউকে কোনো কিছুই বলতাম না।
এইভাবে আমার আম্মা যখন হুটহাট করে গ্রামে ফিরে আসে এবং ওই মুহূর্তে আম্মা আসার পরে আমার আব্বা কেমন জানি খুব বেশি মন খারাপ করে ফেলে, মানে কান্নাকাটি করে, খুব বেশি একটা কথা বলতে চায় না, কেমন জানি আব্বু একটু একগুঁড়ো টাইপের হয়ে পড়ে। যখন আব্বার সাথে বিষয়টা নিয়ে কথা বলি, একটা সময় জানতে পারি যে আমার মা নাকি পেটে করে বাচ্চা নিয়ে আসছে। আমার মা যখন সৌদি আরব থেকে ফিরে আসে, আমার মায়ের পেটে নাকি বাচ্চা আছে এবং এই বাচ্চা এতটাই বড় হয়ে গেছে যে বাচ্চাটাকে নষ্ট করা সম্ভব না। এবার থেকে শুরু করে সবাই আমার মাকে বেশ্যা ডাকতে শুরু করে যে ও সৌদি আরব গিয়ে খারাপ কাজ করে পেটে বাচ্চা নিয়ে আসছে। এমন করে দিন রাতগুলো পার হতে হতে আমার মাও তখন পেটের ওই বাচ্চা নষ্ট করলো না। আমার মা বলল, যেই লোকের বাচ্চা, যেই সৌদিয়ানের বাচ্চা বা যারই বাচ্চা, সেই লোক আমাকে বিয়ে করছে, কোরআন অনুযায়ী আমাকে বিয়ে করছে, বিয়ে করার পেটে আমার বাচ্চা আসছে। ওই সময় কিন্তু আমার আম্মাকে অনেকগুলো টাকাও দিয়েছিল। আমার আম্মা অনেকগুলো টাকা নিয়েও কিন্তু তখন বাংলাদেশে আসে। একটা পর্যায়ে আমার আম্মার ঘরে আরেকটা পুত্র সন্তান হয়, আমার একটা ছোটো ভাই হয়। তো ছোটো ভাইটা হওয়ার পরেই সবাই আমার মাকে জিজ্ঞেস করে যে এই ছেলের বাবাকে। আমার আম্মা একই কথা বলে যে আমি সৌদিতে গিয়েছি, ওখানে এক নাগরিককে আমি বিয়ে করেছি, তিনি আমাকে কোরআন আইন অনুযায়ী বিয়ে করছে, বিয়ে করার পর আমাদের মাঝে ছাড়াছাড়ি হয়ে যায়, কিন্তু আমার পেটে সন্তান থাকে। তো আমার যে ছোটো ভাইটা হয়েছে, ওই ছোটো ভাইটাও কিন্তু দেখতে এত সুন্দর ছিল, তার মুখমণ্ডল, তার চেহারা একেবারে অ্যারাবিক লোকদের মতো ছিল, দেখতে শুনতে অনেক ভালো ছিল। ছোটো ভাইটাকে দেখার পরে অনেকেরই ভালো লাগতো এবং সবাই আমার ছোটো ভাইটাকে কোলে নিত, আদর করতো, যত্ন করতো এবং আমাকে ওই সময় বেশ্যার ছেলে বলে ডাকতে শুরু করতো, যে আমার আম্মা বেশ্যাগিরি করেছে সৌদি আরবে, এটা বলে আমাকে এরকম নোংরা ভাষায় সবাই গালি দিত। যাই হোক, আমার এরকম করে দিনগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি মোটামুটি বড় হই। বড় হওয়ার পরে এলাকার ভিতরে এই কথাগুলো আমার নিতে পারতেছিলাম না এবং এগুলো সহ্য করতে না পেরে একটা সময় আমি স্কুলে যাওয়া, মানে পড়াশোনা করা বন্ধ করে দিই। কারণ স্কুলে গেলে সবাই আমাকে বেশ্যার ছেলে বলে ডাকে, ছেলে মেয়ে সবাই আমাকে একই নাম ধরে ডাকে এবং আমার তখন খুব খারাপ লাগতে শুরু হয়, অনেক বেশি খারাপ লাগে, কষ্ট হয়। এবং সেই কষ্ট থেকে আমি তখন চিন্তা ভাবনা করলাম যে আমি আর পড়াশোনাই করব না এবং পড়াশোনা বন্ধ করে দিয়ে তখন আমি বাড়ির মধ্যে পড়ে আছি, কোনো কাজ কাম করি না, কিছুই করি না। এভাবে আমার বয়সও তখন প্রায় অনেকটাই হয়ে গেছে। কিন্তু এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি কষ্টকর, সেটা হচ্ছে আমার আম্মা যে বাচ্চা সৌদি আরব থেকে পেটে করে নিয়ে বাংলাদেশে ফিরেছে, আমার যে ছোটো ভাইটা হয়েছে, একটা পর্যায়ে আমরা জানতে পারি যে আমার এই ছোটো ভাইটা মানসিক প্রতিবন্ধী, মানে বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, এরকম প্রতিবন্ধী টাইপের একটা ছেলে। মানে ও কথা বলতে পারে না, কথা যেটা বলে ওটা বোঝা যায় না এবং মুখ থেকে লালা বের হয়, মানে খুব খারাপ একটা অবস্থা আর কি। ওকে দেখলেই মানে যে কেউ বুঝবে, মানে দেখতে শুনতে এতটাই সুন্দর, এতটাই ভালো, এতটাই কিউট চেহারা, কিন্তু ও যে প্রতিবন্ধী এটা আসলে কেউ বোঝে নাই। যাই হোক, মানুষের এরকম মুখে খারাপ কথাগুলো শুনতে একটা পর্যায়ে আমি পড়াশোনা শেষ করেও মানুষের মুখ থেকে রক্ষা পাই না। আমার ভাইটা যেহেতু প্রতিবন্ধী হয়েছে, এখন তো গ্রামের মানুষরা আরও প্রশ্রয় পেয়ে গেছে যে দেখ তোর মা গ্রাম থেকে বাইরে থেকে খারাপ কাজ করে আসছে এবং খারাপ কাজ করার কারণেই আজকে তোর ভাই এরকম হয়েছে, তোর ভাই প্রতিবন্ধী হয়েছে, এইটা ওইটা বলে বিভিন্নভাবে আমাকে এবং আমার পরিবারকে হেয় প্রতিবন্ধ করতে থাকতো। একটা পর্যায়ে আমি তখন রাগশাগ করে নোয়াখালী সদর শহরে চলে যাই এবং নোয়াখালী শহরে গিয়ে আমি তখন চিন্তা ভাবনা করলাম যে আমি শহরের মধ্যে কিছু একটা করব। নোয়াখালী শহরে গিয়ে ওইখানে একটা মোবাইল দোকানে চাকরি নেই। আমার বয়স তখন খুব বেশি না, প্রায় 15-16 কাছাকাছি। ওই বয়সে আমি নোয়াখালী শহরে গিয়ে একটা মোবাইল দোকানে চাকরি নেই এবং মোবাইল দোকানে চাকরি করতেছি, ভালো টাকাই পাইতেছি, ইনকামও ভালো হচ্ছে। এরকম করে চাকরি বাকরি করতে করতে এক পর্যায়ে যিনি দোকানের মালিক ছিল তিনি আমাকে বলে যে বেটা, তুই মোবাইল দোকানে চাকরি করে কি করবি, তুই একটু মোবাইল ঠিক করার কাজটা শিখ, মোবাইল যে ঠিকঠাক করে না এই কাজটা একটু শিখ, এটা শিখতে পারলে অনেক কাজে আসবে এবং এটার কদর দিনে দিনে বাড়তেছে। আমাকে দোকানের মালিক এই কথা বলার পরে আমি তখন করলাম কি, ওই যে মোবাইল ঠিক করার কাজটা তখন পাশাপাশি শিখতে শুরু করি, কীভাবে মোবাইল ঠিক করে। ওইখানে একজন ভাই ছিল, তিনি আমাকে মোবাইল চালানো মানে মোবাইল ঠিক করা শিখে আর কি, মোবাইলে রিপেয়ারিং করি। তো এরকম করতে করতে প্রায় 2-3 বছর মতো আমার তখন মোটামুটি মোবাইলের কাজ আমি সম্পূর্ণ রকমের শিখে যাই, মানে খুব ভালো মোবাইলের কাজ করতে পারি, ভালো মোবাইলের কাজ শিখে যাই। পরিবারের সাথে খুব একটা যোগাযোগ রাখি না। একটা পর্যায়ে আমার মায়ের প্রতি আমার খুব ঘৃণা জন্মে যে আমার মা কেন সৌদি আরবে গেলো, কেন অবৈধ কাজ করলো, কেন অবৈধ বাচ্চা নিয়ে মানে বাংলাদেশে আসলো। এই বিষয়গুলো নিয়ে মায়ের উপর আমার খুব রাগ, খুব ক্ষোভ। কিন্তু মা টাকা নিয়ে আসছে, অনেক টাকা নিয়ে আসছে, সেই টাকা দিয়ে গ্রামে জায়গা সম্পত্তি কিনেছে, ব্যবসা বাণিজ্য ধরেছে। আমার মা তার জায়গায় অনেক ভালো আছে ছোটো ভাইকে আর বাবাকে নিয়ে, কিন্তু আমি আর আম্মুর সাথে কোনো যোগাযোগ রাখি না, আম্মুর সাথে কোনো কথাবার্তা বলি না। আমি আমার মতো করে তখন নোয়াখালী সদরে আমি তখন কাজ করি, মোবাইল ঠিক করি, ওটা দিয়ে আমি যখন চলতেছি। এইভাবেই আমি যখন মোবাইলের কাজটা পরিপূর্ণভাবে শিখে গেলাম, অনেক ভালো শিখলাম, তখন ঢাকা থেকে একটা প্রস্তাব পাইলাম। ঢাকার অনেক বড় একটা মার্কেটে এক ভদ্রলোক আমাকে অফার করলো যে তুই আমার এখানে চলে আয়, আমি তোকে দিন মাফিক টাকা দিব, আমার এখানে প্রচুর মোবাইল আসে, ঠিক করতে পারবি, ওরকম একটা প্রস্তাব পাই। তা এমন একটা প্রস্তাব পাওয়ার পরে আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমি এখান থেকে চলে যাব।
এবং বর্তমান যে মালিক আছে ওনার সাথেও কোনো বেইমানি করি নাই। ওনাকেও বললাম যে ভাই এমন ঘটনা, আমি রাজধানী থেকে এমন একটা প্রস্তাব পাইলাম এবং ওইখানে আমার বেতনও ভালো, সব কিছু ভালো, আপনি কি বলেন? উনিও তখন বলে যে ঠিক আছে, যদি ওইখানে তোর বেতন ভালো হয়ে থাকে, সব কিছু ভালো হয়ে থাকে, তাহলে আমার কোনো আপত্তি নেই, তুই চলে যা। দেন আমি তখন ওইখান থেকে নোয়াখালী শহর থেকে আমি তখন চলে গেলাম রাজধানী ঢাকাতে। এই যে আমি আমার জীবনের স্টেপগুলো নিচ্ছি, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি বা কাজ করতেছি, এগুলো সব কিন্তু আমি নিজেই করতেছি। আমার কিন্তু কোনো গাইডলাইন নেই, কোনো সহযোগী নেই, আমাকে কিন্তু কেউ কোনো সহযোগিতা করে না, আমার পরিবারের মানুষও না, এবং বাইরের মানুষদের বলতে ওই দোকান দাকানে যারা আছে তারাই। তো আমি নোয়াখালী থেকে যখন ঢাকাতে যাই, ঢাকাতে যাওয়ার পরে ইনি অনেক বড় একটা দোকান, এবং দোকানে একটা কর্নারে উনি আমাকে একটা টেবিল দিয়ে বসায় দেয় যে তুই এখানে বসে তুই মোবাইল ঠিক করবি। তো যারা মোবাইল কিনতে আসে ওদের মোবাইলে কোনো সমস্যা থাকলে আমাকে এটা দিয়ে আমি ঠিক করি, অথবা নতুন মোবাইল কিনলে কিন্তু মোবাইলের কেসিং চেঞ্জ করা, এরপরে মোবাইলের গ্লাস পেপার লাগানো থেকে অনেক কাজ থাকে নতুন মোবাইলেরও, অথবা অনেকে সিম ঢুকিয়ে দেবার না সিম ঢুকিয়ে দেওয়া, এরকম করে আমি তখন ওনাকে হেল্প করি বা ওইখানে কাজ করি। তিনি আমাকে দিন মাফিক টাকা দিত 300 টাকা করে, মানে প্রতিদিন 300 টাকা করে দিত। কিন্তু ওই 300 টাকারও কিন্তু ওই সময় অনেক ভালো ভ্যালু ছিল, অনেক দাম ছিল 300 টাকার। তা 300 টাকা করে দিত, আমি 300 টাকা করে পাইতাম, ওরকম করে আমি তখন কাজ করতেছি। এমন করে আমি প্রায় আরও 2 থেকে 3 বছরের মতো ওই ঢাকাতে কাজ করি। 2-3 বছর কাজ করার পরে আমার হাতে মোটামুটি অনেক বেশি টাকা হয়ে যায়, অনেক ভালো একটা অ্যামাউন্ট হয়। এবং ওই সময় কিন্তু আমার আম্মুর সাথেও মোটামুটি আমার যোগাযোগ হয়, কথাবার্তা হয়। একটা পর যে আম্মু একদিন আমার ওই দোকানে গেছে, মানে আমি যে দোকানে কাজ করি সেখানে গেছে। যাওয়ার পরে আম্মার দেখে দোকানটা খুব ভালো লাগছে, আম্মা আমাকে বলে ভালোই তো। তো আমার আম্মা বলে যে তুই যে এখানে বসে বসে কাজ করিস, অনেক কাস্টমারই আসে, একদিন দেখা যায় তুই 2000, 3000, 5000, 10,000 টাকার কাজও করিস, কিন্তু তোকে দিন মাফিক দেওয়া হয় 300 টাকা। তুই একটা কাজ কর, তুই এই পজিশনটা ভাড়া নিয়ে নে। আমার আম্মা এটা আমাকে বলে যে তুই পজিশনটা ভাড়া নিয়ে নে, এটা ভাড়া নিয়ে তুই কাজ কর। আমি তখন বললাম যে তাহলে তো আম্মু খুব ভালো অফার দিল। তো জিনার দোকানে আমি ওনার সাথে কথা বললাম যে ভাই এভাবে কাজ করলে তো আমার পোষায় না, আপনি আমাকে দিন মাফিক 300 টাকা করে দেন। তখন আর অবশ্যই 100 টাকা ভাড়া দিত, 400 টাকা দিত। তো আবার উনি আমার থাকা খাওয়া সব দিত। তাই আমি বললাম যে এভাবে আমার পোষায় না, আমি অন্য কোথাও চলে যাব, আর আমি আপনার এখানে থাকতে পারি একটা শর্তে, যদি আপনি আমার কাছে পজিশনটা ভাড়া দেন, মানে যেখানে আমি টেবিল নিয়ে বসি, যে কর্নারে আমি বসি, এই কর্নারটা আপনি আমার কাছে ভাড়া দিয়ে দিবেন। যদি এটা আপনি আমাকে ভাড়া দেন তাহলে আমি বসবো। উনি আমাকে বলে তাহলে তুই পজিশন ভাড়া নিতে চাস? আমি বললাম হ্যাঁ। উনি আমাকে বলে ঠিক আছে, পজিশন ভাড়া নিতে গেলে 10 লাখ টাকা লাগবে। তাহলে আমি বললাম যে ভাই কী বলেন 10 লাখ? উনি বলে হ্যাঁ 10 লাখ টাকা লাগবে, যদি 10 লাখ টাকা দিস তাহলে আমি পজিশন ভাড়া দিব। তাই এখানে আশেপাশে আরও কয়েকটা দোকানদারের সাথে কথা বললাম, সবাই তখন একটা কথাই বললো যে হ্যাঁ এখানে যদি এরকমভাবে পজিশন ভাড়ান তাহলে 10 লাখ টাকা তো কমই বলছে, আরও বেশি লাগা দরকার। তাই আমি আম্মুর সাথে আলোচনা করলাম। আম্মা আমারে বলে যে তোর কাছে কত আছে? আমার কাছে ওই সময় 4-5 লাখ টাকার মতো হবে, মানে 5 লাখ টাকা মোটামুটি হবে। এই যে এত বছর ধরে কাজ করতেছি ভাইরে টাইরে, আমি তো আর পরিবারে কোনো টাকা দিই নাই, সেখান থেকে 5 লাখ টাকার কাছাকাছি আছে। দেন আম্মু আমাকে বললো যে ঠিক আছে, যেহেতু তোর কাছে 5 লাখ টাকা আছে, আমিও তোরা 5 লাখ টাকা মিলিয়ে দিই, 10 লাখ টাকা দিয়ে তুই পজিশনটা ভাড়া নিয়ে নে। আর এরকম না তো, তোর কাছে তো সবই আছে, তাতাল থেকে শুরু করে কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ঠিক করার জন্য যা সরঞ্জাম সবই তো আছে, তাই তো কোনো সমস্যা নেই। আমি বললাম যে ঠিক আছে। পরে 10 লাখ টাকা সালামি দিয়ে মাস চুক্তি একটা ভাড়াতে আমি তখন এই পজিশনটা, মানে দোকানের ওই কর্নারটা ভাড়া নিই, যেখানে আমি একটা টেবিল চেয়ার বসিয়েছি, আমি মোবাইল রিপেয়ারিং করে ওইটা ভাড়া নেই, এবং অনেক ভালো টাকা ইনকাম করতেছি। আম্মু আমাকে টাকা দিয়েছে, আমাকে দোকান নিয়ে দিয়েছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু আম্মুর সাথে আমার সম্পর্কটা খুব একটা ভালো নাই। মানে আমি ওনার সাথে খুব বেশি একটা কথা বলি না, এবং উনি মাঝে মাঝে ফোন দিলে আমি একটু কথা বলি, বাট আমার নিজ থেকে ওনাকে ফোন করি না। ভিতর থেকে কিন্তু ওই ঘৃণাটা তখনও যায় নাই যে আমার আম্মু আমার সাথে এই কাজটা করছে। ওই সময় আমার প্রতিবন্ধী ছোটো ভাইটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়েছে, এবং বাবার ওই সময় কোনো কাজকাম করে না, বাবা বাড়ির মধ্যেই থাকে, বাসার মধ্যেই থাকে। মাই তখন কী করে, ওই যে টুকিটাকি যেই জমি টমি কিনছে ওগুলো বন্ধক দেয়, বাগা দেয়, অথবা আমাদের হচ্ছে বাজারের উপরে মা একটা দোকানও কিনছে, ওই দোকানটাও ভাড়া দেয়। যদি মা আমাকে একবার বলছিল যদি বাজারের ওই দোকানে চলে আয়, ওইখানে এসে মোবাইল ঠিক কর। তা আমি বললাম যে আমি তো এলাকা থেকে বেগে আসছি, আমাকে বেশ্যার ছেলে বলে তা এখন আমি আর ওই এলাকাতে যাবো না, জীবনেও যাবো না। আমি যেখান থেকে একবার চলে আসছি ওইখানে আমি আর ফিরবো না। তা আম্মু আমাকে ওইখানে ফিরিয়ে নিতে পারলো না, আমি তখন ঢাকাতেই পড়ে আছি। এরকম করে অনেকগুলো দিন কেটে গেল। আম্মুকে তো আর টাকা পয়সা দিচ্ছি না ভাই, তখন আমার কাছে টাকা ভরপুর, মানে অনেক টাকা। দেখা যায় এক দিন আমি 5,000, 6,000 বা 10,000, 15,000 টাকার পর্যন্ত মোবাইল ঠিক করতে পারি। তো 10,000 যদি অ্যাভারেজে 10,000 টাকাও করি ধরি, তা আমি মাসে প্রায় 3 লাখ টাকা থেকে 3 লাখ টাকার কাছাকাছি আমি ইনকাম করি। তখন তো ভাই ধরেন আমার মাথা মুথা ঠিক নেই, পকেটে যদি 3 লাখ টাকা মাসে আসে তাহলে কি আর শরীর ঠিক থাকে? মানে আমার মতো একটা ছেলে, পরিবারও টাকা দিতে হয় না, আমি তখন উড়াধুরা চলাফেরা করতেছি। এরকম করে চলাফেরা করতে করতে একদিন হঠাৎ করে আমার কাছে একটা মোবাইল ফোন আসে, ডিসপ্লে ফেটে যায়, একটা মোবাইল ফোন আসে, আমাকে বলে যেটা ঠিক করার জন্য। একটা মেয়ে নিয়ে আসে বোরকা পরা অবস্থায় থাকে, শুধু চোখগুলো দেখা যায়, আমাকে বলে যে ভাই ফোনটা একটু ঠিক করে দিন, ডিসপ্লে ফেটে গেছে।
তা আমি বললাম যে এটা আমি খুলতে হবে, খুলে দেখবো শুধু কি ডিসপ্লে সমস্যা নাকি অন্য কোনো সমস্যা আছে। তা আপনি মোবাইলটা রেখে যান, আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, আমি আপনাকে জানাবো যে এটা ঠিক করতে কত টাকা লাগবে। মেয়েটা আমাকে বললো যে আচ্ছা ভাইয়া ঠিক আছে। পরে আমাকে সে যে আমি তখন কী করলাম, মোবাইলটা সে চলে যাওয়ার পরে খুললাম, খুলে সব কিছু চেক করে দেখলাম যে শুধু ডিসপ্লে লাগবে এবং ডিসপ্লে লাগাইতে যে টাকা লাগবে। মেয়েকে তখন ফোন করলাম, ফোন করে বললাম যে আপু এই ঘটনা, এটা ডিসপ্লে লাগাইতে এত টাকা লাগবে। ইনি আমাকে বলে ঠিক আছে ভাই তাহলে ডিসপ্লেটা লাগাই দেন। তো এটার একটা লক ছিল, আমি তার কাছ থেকে ওই লকের ইয়েটাও নিলাম আর কি, যে লকটা করছিল লকের পাসওয়ার্ডটাও নিলাম। নেওয়ার পরে আমি তখন এটার মধ্যে ডিসপ্লেটা পাল্টাইলাম। তো সাধারণত ফোনের ডিসপ্লে পাল্টানোর পরে এটা চেক করতে হয় আর কি, এটা ঠিকমতো কাজ করে কি না, বা একটু নিজেরা যারা এটা ঠিক করে তারা এটা একটু চালায় দেখে, যারা মোবাইলে রিপেয়ারিং করে তারাই বুঝবে। তাই আমি তখন এটা ঠিক করার পরে এরকম ঢুকে গ্যালারির মধ্যে ঢুকলাম। ভাই অদ্ভুত ব্যাপার হচ্ছে, গ্যালারির মধ্যে ঢোকার পরে আমি অবাক হয়ে গেলাম যে গ্যালারির ভিতরে এই মেয়ের এমন কিছু ছবি আছে এবং এই ছবিগুলো সবগুলোই প্রায় ওয়েস্টার্ন ড্রেস পরা, সিনেমার নায়িকাদের মতো ড্রেস পরা, এবং এক একটা ছবি দেখতে এতই সুন্দর এতই গর্জিয়াস যে আমি আসলে ছবিগুলো দেখার পরে মনে হয় যেন অন্য কোনো রাজ্যে হারিয়ে গেছি। এত কিউট, এত সুন্দর আমি কোনো সিনেমার নায়িকাকেও দেখিনি যে কোনোদিন কোনো সিনেমার নায়িকা এতটা সুন্দর হতে। এবং প্রত্যেকটা ছবি সে খুব সুন্দর সুন্দর জায়গায়, যেমন কক্সবাজার, সেন্ট মার্টিন, সুন্দরবন, কুয়াকাটা, এরকম ভালো ভালো জায়গাগুলোতে গিয়ে ছবিগুলো ওঠানো। এবং ছবিগুলো সবগুলো নায়িকাদের ড্রেস, ওয়েস্টার্ন ড্রেস পরা ছবিগুলো তোলা। ছবিগুলো দেখার পর আমি তখন আমার দোকানের যে মালিক ছিল আর কি, যিনি মোবাইলের মালিক, ওনাকে তখন আমি দেখলাম। উনি বলে বাপরে বাপ, মেয়ে বোরকা পরে আসছে, ভালোই হয়েছে, যদি বোরকা না পড়তো তাহলে তো মনে হয় আমার মার্কেটে যত লোক আছে সব তার পিছনে পড়ে যাইতো। যাই হোক, এরপরে আমি তখন কী করলাম, মোবাইলটা ঠিকঠাক করলাম। ঠিক করার পরের দিন মেয়েটা তখন আসলো দুপুরবেলা। অ্যান্ড পরের দিন দুপুরবেলা আসছে, একইভাবে বোরকা পরে আসছে, শুধু চোখ দেখা যায়, হাত মোজা পা মোজা পরা, দেখে মনে হলো খুবই ধার্মিক ফ্যামিলির একটা মেয়ে। কিন্তু আবার এটাও চিন্তা করি যে ধার্মিক ফ্যামিলি একটা মেয়ে হলে তার মোবাইলের ভিতরে এরকম ছবি কেন? আর সব ছবিগুলো যে শুধুমাত্র ওয়েস্টার্ন ছিল তাও কিন্তু না, এমন কিছু ছবি ছিল যেগুলো আসলে খুবই বিশ্রী ছিল, একদম নোংরা টাইপের ড্রেস আপ পরা ছবি ছিল, যেগুলো আসলে শরীরের 3 ভাগের 2 ভাগে কাপড় নেয়, অর্ধনগ্নর থেকেও আরও বেশি খারাপ ছিল। তারপরে আমি তখন মেয়েটা আসার পরে আমি বললাম যে আপু আপনি তো আমার দোকানের খুব ভালো কাস্টমার, আসেন একটা কফি খান। কফি খান বলতেছি এই কারণে, ও যদি একটা কফি খায় তাহলে আমি তার চেহারাটা দেখতে পাবো আদৌ যে ছবিগুলো আমি ডিসপ্লেতে দেখলাম তার ফোনে, এই ছবিগুলো এই মেয়েটার কিনা। এটা শুধু কনফার্ম হওয়ার জন্য আমি বললাম যে আপনি একটা কাজ করেন, একটু কফি খান। ভাই কফি খাওয়ার কথা বললাম, মেয়েটাকে আমি কফির অর্ডার দিলাম, তা কফি আনলো, আমিও কফি খেলাম, মালিককেও কফি দিলাম। এখন এই মেয়ে এরকম করে মুখের মুখোশটা সরিয়ে ভিতরে কাপ ঢুকিয়ে কফি খাচ্ছে, যে ভাই তার চেহারার কোনো কিছুই দেখার কোনো সুযোগ নেই। অনেকক্ষণ ধরে ট্রাই করলাম যে কফি খাওয়ার অবস্থায় তাকে দেখতে পাই কিনা, তাকে দেখতে পাই না। তার ঠোঁটের নিচে একটা তিল আছে খুবই সুন্দর, ভাবলাম যে তিলটা অন্তত দেখা যায় কিনা, তাও দেখা যাচ্ছে না। এরকম করে কফি খাওয়া শেষ, তখন উঠে যাবে। আমি তখন বললাম আপু উঠে যাবেন, আচ্ছা ঠিক আছে ভালো থাকেন, এই বলে আমি তখন মোবাইল ফোনটা তাকে দিয়ে দিই। মোবাইল ফোনটা দিয়ে দিই এবং এরপরে ওই মোবাইল ফোনের কিছু ছবি আমি কিন্তু অবৈধভাবে চুরি করে আমার ফোনে নিয়ে আসি। আমার ফোনে নিয়ে আসি এবং নিয়ে আসার পরে ভাই ইয়াং বয়সী ছেলে ছিলাম, তো যুবক ছেলে ছিলাম, প্রতিদিনে ধরেন ছবিগুলো রুমে গিয়ে দেখতাম। আমার মনে হয় আমি কোনো হট সিনেমা দেখলে বা হট ছবি 3x এরকম মুভি দেখলে আমি অতটা হট হয়ে যেতাম না। এই মেয়ের ছবিগুলো দেখলে আমি যেরকম হট হয়ে যেতাম। এত গর্জিয়াস ছিল তার চেহারা, বডি ফিটনেস এতটাই ভালো ছিল। আমি এই ছবিগুলো দেখতে দেখতে এই ছবির প্রতি আমি এতটাই মাতোয়ারা হয়ে পড়ি, এতটাই প্রেমে পড়ে যাই যে আমি প্রায় সব কিছুই ভুলে যাই। এভাবে একটা সপ্তাহের মতো ছবিগুলো প্রতিদিন প্রতিদিন রাতে গেলে ঘন্টার পর ঘন্টা ধরে আমি তখন একটার পর একটা ছবিগুলো দেখি। 1 সপ্তাহ পরে ভিতরের জিনিসটাকে আর ধরে রাখতে পারলাম না, ভিতরে থাকা ওই ভালোবাসাটাকে আমি আর ঠিক রাখতে পারলাম না। ঠিক না রাখতে পেরে আমি তখন কী করলাম, সপ্তাহখানিক পর একদিন ওই মেয়ের নাম্বারে কল দিলাম দুপুরের দিকে, তখন দোকানে কাস্টমার নাই, খাওয়া দাওয়া করে রেস্ট করতেছি, ওই সময় কল দিলাম। পরে সে কলটা রিসিভ করলো। রিসিভ করার পর বললাম যে আপু ভালো আছেন আপনি? বলে হ্যাঁ ভালো ভাইয়া, আপনি ভালো আছেন? আপনার ব্যবসা কেমন চলতেছে? আমি খুব অবাক হয়ে গেলাম যে 1 সপ্তাহ পরে আমি তাকে ফোন করলাম এবং সে আমার নাম্বারটা মনে রাখছে এবং হ্যালো বলার সাথে সাথে আমাকে বলে যে আমার ব্যবসার কী অবস্থা। খুবই যেটা বলে খুব ট্যালেন্ট আর কি, খুবই চালাক এবং বুদ্ধিমান। তো আমি বললাম যে হ্যাঁ আপু সব কিছুই ঠিক আছে। তো আমাকে বলতেছে যে ভাইয়া, আমি কেন ফোন দিয়েছেন এটা? আমি বললাম যে আপু ফোন করলাম, মোবাইলটা তো ঠিক করে দিলাম, এতগুলো টাকা নিলাম মোবাইলটা ঠিক করতে, এখন মোবাইলটা ঠিকঠাক মতো চলতেছে কিনা বা মোবাইলে কোনো সমস্যা আছে কি না এটা জানার জন্য ফোন করছিলাম। বলে না ভাইয়া মোবাইল ঠিক আছে, মোবাইল চলতেছে। পরে আমি বললাম আপু যদি কিছু না মনে করেন একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, রাখবেন? তো আমাকে বলে হ্যাঁ ভাইয়া বলেন না কি রিকোয়েস্ট। এমন যে আমি যদি আপনাকে রাত 11টার পরে একটু কল করে আমার সাথে 5 মিনিট কথা বলতে পারবেন? পরে আমাকে বলে না এখন বলেন না। আমি বললাম যে না প্লিজ 5 মিনিট কথা বললেই হবে, বেশি টাইম নিব না,
শুধু 5 মিনিট আমার সাথে একটু কথা বলবেন, রাত 11টার পরে কল করব। আমাকে তখন বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কল দিয়েন, কথা হবে। এই কথা বলে লাইনটা কেটে দিল। রাত 11টার আগে আমি তো দোকান বন্ধ করে ফেললাম। বন্ধ করে বাসায় গিয়ে মোবাইল ফোনটা নিয়ে একদম বাসার ছাদে চলে গেছি। বাসার ছাদে গিয়ে তখন তারা কল দিলাম, তো রিসিভ করছে। রিসিভ করার পরে একটা কলেই রিসিভ করেছে, মানে ফোনটা তার মনে হয় হাতেই ছিল। তাই আমি বললাম যে আপু, আপনার নামটা কি একটু বলা যায়? তো বলে যে ভাই আমার নাম আরশি। তো আমি বললাম যে ও আচ্ছা আরশি আপু, এই আমার মনে একটা প্রশ্ন থাকছে, প্রশ্নটা করা ঠিক হবে কিনা জানি না, কিন্তু আমি আপনাকে ফ্রেন্ডলি প্রশ্নটা করি, আপনি মেহরবানি করে এটা নিয়ে কোনো ঝামেলা করেন না বা খারাপ কিছু মনে করেন না আমাকে। বলে না ভাই, খারাপ কিছু মনে করবো না, ঠিক আছে বলেন। তা আমি তখন বললাম যে আমি আপনার মোবাইলটা ঠিক করতে গিয়ে, সাধারণত মোবাইল ঠিক করার পরে মোবাইলটা একটু ঘাঁটাঘাঁটি করতে হয়, তা না হলে মোবাইলের ডিসপ্লেটা এক্স্যাক্টলি কাজ করে কিনা ওটা দেখার জন্য, চেক করার জন্য। তো এরকম করে মোবাইলটা ঘাঁটাঘাঁটি করতে গিয়ে আমি মোবাইলের ভিতরে কিছু ছবি পাইলাম, এবং আমি তো আপনাকে দেখি নাই, এবং যে ছবিগুলো আমি দেখলাম এই ছবিগুলো আদৌ কার ছবি ছিল? ছবিগুলো কি আপনার? এটা বলার পরে মেয়েটা তখন আমাকে একটু হাসি দিল। হাসি দিয়ে বলতেছে, এটা কী ধরনের কথা বলেন আপনি? আমার মোবাইল ফোনে অন্য কারো ছবি থাকবে কেন? তাই আমি বললাম যে না, অন্য কারো ছবি থাকবে কেন আমি সেটা বলতেছি না, বলতেছি এই কারণে যে ছবিগুলো যে স্টাইলের ছিল, যে স্টাইলনেস করা ছবি ছিল, বাট আপনি যেরকম করে পর্দা করে চলেন ছবির সাথে তো বাস্তবতার মিল পাইলাম না। এই জন্য ভাবলাম যে অন্য কারো ছবি হতে পারে। তো আমি এটা হাসতে হাসতে বলে যে না না না, এটা আমারই ছবি, এগুলো আমি। আমি তখন বললাম তো আপনি এত সুন্দর একটা মানুষ, এরকম ভাবে কেন? বলে কীরকমভাবে? আমি বললাম যে ধরেন একটা ফুটন্ত গোলাপ অনেক সুন্দর করে ফুটে আছে, আপনি এটার উপরে একটা কালো কাপড় দিয়ে ঢাইকা রাখলেন, আমার জিনিসটা কি সুন্দর লাগলো? মেয়েটা আমাকে বলে কি বলেন, আমি মুসলিম না? আমি বললাম হ্যাঁ মুসলিম, ঠিক আছে, কিন্তু যখন আপনি এই ধরনের ছবিগুলো উঠিয়েছিলেন আপনার আশেপাশে তো অনেক মানুষ ছিল, অনেকে আপনার দিকে তাকায়ও ছিল ছবির মধ্যে যেটা দেখলাম, তো সেখান থেকে কি আপনার কাছে মনে হয় না যে আপনি মুসলিম? এরকম হাসতে হাসতে বলি আর কি। পরে আমাকে বলে না ভাই, আসলে এটা তো ঘুরতে গেছিলাম ফ্রেন্ডদের সাথে, তা ঘুরতে যাওয়ার পরে ছবিগুলো উঠাইছি। তাই আমি বললাম যে আপনার কি করেন? তো আমাকে বললো পড়াশোনা করে। ভালো, কোথায় থাকেন? বাসার ঠিকানা বলে জমক জায়গায় থাকে, এবং আমি বাড়িওয়ালার মেয়ে, ওইখানে তাদের বাড়ি আছে এবং সে ওই বাড়িওয়ালার মেয়ে। তাই শোনার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপু, কিছু মনে করেন না, মাঝে মাঝে আপনাকে ফোন দিয়ে কিন্তু বিরক্ত করবো। তাহলে আচ্ছা ঠিক আছে, আপনার মন চাইলে ফোন দিয়েন, কথা বললেন। তো এমন করতে করতে মাঝে মাঝে তাকে ফোন দিতাম, ফোন দিলেই সে আমার সাথে কথা বলতো, এবং এরকম করে কথা বলতে বলতে আমি তার সাথে মোবাইলে কথা বলতাম, আর এই ফোনের ডিসপ্লেতের মধ্যে তার ছবিটা দেখতে থাকতাম। এই যে তার ওয়েস্টার্ন ড্রেস পরা ছবিটা, ওইটা দেখতাম। আমার কাছে ভীষণ ভালো লাগতো, মানে এক কথায় মনে হতো যেন তার ছবি দেখলে আমি অন্য কোনো রাজ্যে হারাই যেতাম, আর এত সুন্দর লুকিং ছিল আর কি তার। যাই হোক আলহামদুলিল্লাহ, এভাবে ছবিগুলো দেখতে দেখতে এরকম করে তার সাথে কথা বলতে বলতে আমাদের দুজনের মাঝে মোটামুটি একটা ভালো লাগার মতো একটা সম্পর্ক হয়ে যায়। এবং হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমি তাকে একদিন বলি যে আপু, আপনাদের বাসার সামনে একটা ভালো চাইনিজ রেস্টুরেন্ট আছে, আমি জানি রেস্টুরেন্টে অনেকবার গিয়েছি, আসেন না একদিন ওখানে বসে দুজনে একটু মানে খাওয়া দাওয়া করি। তো আমাকে বলে যে আসলে ওরকম করে টাইম হয় না, বাট আমার আব্বু কিন্তু খুব রাগী, না আব্বু দেখলে কিন্তু খুব ঝামেলা করবে। পরে আমি বললাম যে না না সমস্যা নেই, আপনি আসেন না প্লিজ, অনুরোধ করলাম। পরে বলে আচ্ছা ঠিক আছে আসবো। পরে আসে, এবং আসার পরে ওই রেস্টুরেন্টে বসি তার সাথে। ভাই এত সুন্দর একটা ড্রেস পরে আসছে, ওই দিন আর বোরকা পরে নাই, জাস্ট ড্রেসটা পরে আসছে। আমার মনে হয় রেস্টুরেন্টে ম্যানেজার থেকে শুরু করে ওয়েটার থেকে শুরু করে যত গেস্ট ছিল সবাই ওর দিকে এক নজরে তাকাইছে। এমন কোনো মানুষ নেই ওই রেস্টুরেন্টে যে তার দিকে তাকায় নাই, প্রত্যেকটা মানুষে তার দিকে তাকাইছে, এবং এত সুন্দর করে ও সাজুগুজু করে আসছিল। যাই হোক, পরে আমার সামনে আসলো, আসার পরে আমরা খাওয়া দাওয়া করলাম রাতে আর কি, প্রায় 9টার বাজে ওই সময়, 9টার টাইমে। তা ডিনার কমপ্লিট করলাম, করার পরে আমি বললাম যে তুমি করে বলতেছিলাম ওই সময় যে তোমার পরিবারে মানে কে কে আছে, বা তোমার পরিবারের ব্যাকগ্রাউন্ড কি, এমনি জিজ্ঞেস করলাম। পরে আমাকে বলতেছে আমার আব্বা বিল্ডার্সের বিজনেস করে, মানে বিল্ডার্সের বিজনেস বলতে বিভিন্ন জায়গা হচ্ছে লিজের উপরে নেয় সরকারের কাছ থেকে বা মানুষের কাছ থেকে, এবং সেখানে বাড়ি নির্মাণ করে দেন, এরপরে ভাড়া দেয় আর কি, মানে বিল্ডার্সের বিজনেস যেগুলোকে বলে। তো এটা তো আসলে খুব নর্মাল কোনো কাজ না, নর্মাল কোনো ব্যবসাও না, এটা কোটিপতিদের ব্যবসা, যাদের কোটি টাকা আছে তারা এই ধরনের ব্যবসা করে। তো আমি বললাম তোমার আম্মু? বলে আমার আম্মু নাই, আম্মু অনেক আগেই মারা গেছে। তো তোমাদের কি এখানে স্থায়ী নাকি? বলে আমরা এখানে ঢাকারই স্থায়ী, কিন্তু এখানে আমাদের বাসা না, পুরান ঢাকা আমাদের বাড়ি, কিন্তু আমার আব্বু এখানে বাড়ি কিনছে, বাড়ি কেনার পর আমরা এই জায়গায় থাকি। যাই হোক, সব কিছু মিলিয়ে মনে হলো খুবই বিত্তশালী পরিবারের একটা মেয়ে, যথেষ্ট বিত্তশালী, এবং তার সাথে সময়টি যতটুকু কাটালাম আমার কাছে অত্যন্ত ভালো লাগলো। এবং এরপর থেকে আমি তার সাথে অলওয়েজ ফোনে কথা বলি, এবং তার সাথে মাঝে মাঝে এখানে ওইখানে ঘুরতে যাই, এবং ওর অনেক ফ্রেন্ড সার্কেল আছে, বান্ধবী আছে, বন্ধু আছে, তাদেরকে পাঠায় মোবাইল টোবাইল নষ্ট হলে আমার দোকানে আমি ফ্রিতে ঠিক করে দিই, কোনো টাকা নিই না, অথবা
ধরুন ওর মোবাইলের মডেলে নতুন কোনো ক্যাচিং আসলে বা নতুন কোনো এটা আসলে আমি ওকে কিনে দিই এবং ওকে আমি প্রচুর শপিং করাই দিতাম। কারণ ওই সময় তো আমার কাছে ভরপুর টাকা ছিল, টাকার কোনো অভাব ছিল না। দেখা যায় মাস শেষে যে টাকা ইনকাম করতাম, মারাও টাকা দিতাম না, বাড়িতেও টাকা দেওয়া লাগতো না, সব টাকা আমার পকেটেই পড়ে থাকতো। তো আমি তখন এই সমস্ত টাকাগুলো তার পিছনে ওয়েস্ট করতাম, তার পিছনে নষ্ট করতাম। তাকে নিয়ে ভালো রেস্টুরেন্টে খাবার খাইতাম, ভালো পার্কে যাইতাম, ভালো ড্রেস আপ কিনতাম এবং ওইগুলো করে আমি দিন কাটাইতাম। এরকমও হইতো যে আমি সপ্তাহের ভিতরে 2-3 দিন দোকান পুরোই বন্ধ রাখতাম এই কারণে আমি 2-3 দিন তার সাথে ঘুরতে যাইতাম। এবং এরকম একটা মেয়ে ভাই, ওর সাথে আসলে ঘুরতে যাওয়াটাই, ওর সাথে থাকতে পারাটাই আমার কাছে মনে হয় আমার মতো ছেলের জন্য একটা ভাগ্যের বিষয় আর কি। এত ভালো দেখতে শুনতে, এত রূপসী, সব কিছু মিলিয়ে খুবই ভালো। তো ওর মোবাইলের ভিতরে আমি ওর বাবার ছবি দেখেছিলাম। ওর বাবাও কিন্তু লম্বা টম্বা, দেখতে ফর্সা, খুবই সুন্দর একটা মানুষ আর কি, যথেষ্ট পরিমাণে সুন্দর একটা মানুষ। ওই লোকটাকেও দেখলাম, খুব ভালো লাগলো। যাই হোক, এরকম করেই তখন আমার সময়গুলো কাটতেছে, তার সাথে প্রেম ভালোবাসা করতেছি। এভাবে 7-8 মাসের মতো আমরা তখন রিলেশনে থাকি এবং এই 7-8 মাসে আমি যত টাকা দোকানদারি করেছি প্রায় সব টাকাই তার পিছনে দিয়েছি। শুধু সমস্ত টাকাগুলোই নয়, আমি আরও বন্ধুবান্ধবের থেকে মাস শেষে ঋণ করতাম। দেখেন 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকাও মাসে ইনকাম করতাম, বাট এরপরও বন্ধুদের কাছ থেকে ঋণ করতাম যে আমরা টাকা দেয়, সবার কাছ থেকে টাকা ধারটা নিয়ে তারপর আমি তার পিছনে টাকা খরচ করতাম, এত পরিমাণে টাকা দিতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ এভাবে সময়গুলো কাটতে কাটতে এক পর্যায়ে আমার ভিতর মনে হলো যে আমি যদি ওকে হারাই, কোনো রকমে আরশিকে যদি আমি একবার হারাই ফেলি, আমি কিন্তু বাঁচবো না। আমি আরশিকে এত ভালোবাসি যে পুরো পৃথিবীটা একদিকে, আরশি আমার কাছে একদিকে। ওকে হারাইলে তো আমি মরে যাব। এই জন্য আমি রিলেশনের লাস্টের দিকে শুধু তাকে বলতাম যে চলো আমরা বিয়ে করে ফেলি, বিয়ে করার জন্য তাকে খুব প্রেশার দিতাম। ও আমাকে বলে যে না, আমি এখন বিয়ে করব না, আমার আব্বা আমায় যদি জানতে পারে আমি আব্বুকে জানানো ছাড়া বিয়ে করছি, অ্যান্ড আব্বু আমাকে মেরে ফেলবে। আর আমার আব্বুকে যদি তোমার কথাও বলি, তুমি অ্যাজ একজন মোবাইল মেকার, তা তোমার কাছে আমার আব্বু আমাকে বিয়ে দিবে না, কখনোই দিব না, এটা কখনোই সম্ভব না। তো আমি তোমাকেও বিয়ে করতে পারবো না, আর তোমাকে যে ভালোবাসি সেটা আমার আব্বাকে বলতেও পারবো না। এরকম করেও সবসময় আমার সাথে করতো। বাট আমার তখন খুব খারাপ লাগতো, অনেক কষ্ট হতো যে এটা কেন হবে, আমাকে ও কেন বলবে না, বা ও আমাকে ভালোবাসে এটা আমাকে বলবে না, ওর বাবাকে কেন বলতে পারবে না, বিয়ে কেন করবে না। একটা রিলেশনের পূর্ণতাতেই হচ্ছে বিয়ে, তাই বিয়েটাই যদি না করে তাহলে তো রিলেশনে কোনো আর মন বড় হইল না। তখন মন খুব খারাপ হতো, অতিরিক্ত খারাপ হতো। ওর সাথে আসলেই পাগলামি করতাম যে আমাকে বিয়ে করো, বিয়ে ছাড়া ভালো লাগে না। ওরকম করতে করতে 1 দিন 2 দিন 3 দিন সবসময় তাকে বলি। একটা সময় আমি দোকানদারি করা প্রায় অফই করে দিলাম, দোকানদারি করি না, দোকানে যাই না, এবং মাস শেষে তার সাথে যে প্রতিদিন ঘুরতে যাই এটাও বন্ধ করে দিয়েছি। এক ঘরোয়া টাইপের হয়ে গেছি, ঘরের মধ্যেই সারাক্ষণ বসে থাকি, ঘরের বাইরে যাই না, দোকানদারিও করি না, দোকানও চালাই না, খুবই অন্যরকম হয়ে গেছি। তো একটা পর্যায়ে ও তখন আমাকে বলতেছে যে তুমি এরকমটা কেন করতেছো, কারণ আমি তো আগে দোকানদারি করতাম, তার পিছনে টাকা নষ্ট করতাম, তাকে নিয়ে ঘুরতে যেতাম, খাইতাম, শপিং করাইতাম, অনেক কিছু করতাম। তো এখন তো রেগুলার করতে পারি না, যেহেতু আমি দোকানে যাই না, আমি সারাক্ষণে ঘরের মধ্যে বসে থাকি। তো ও আমাকে বলে যে তুমি যদি এরকম করে দোকানদারি না করো, ঘরের মধ্যে বসে বসে খাও, এরকম করে চলাফেরা করো, তো তোমার পরিবার চলবে কেমন করে, পরিবার কীভাবে চলবে। আমি তখন আমার পরিবারে কে আছে, আমার পরিবারে তো কেউই নেই। আমার মাকে আমার টাকা দেওয়া লাগে না, কারণ আমার মায়ের নিজের অনেক বিজনেস আছে, ব্যবসা বাণিজ্য আছে, উনি নোয়াখালীতে, উনি অনেক ভালো অবস্থানে আছে। এবং আমার অবস্থাও, আমি যদি না ইনকাম করি, আমি মাসে 1 দিন দোকান খুললে আমার চলবে। আমি দোকানে টাকা দিয়ে কী করবো, আমার কাছে কি টাকার অভাব আছে নাকি, এগুলো বলি। তো আমাকে বলে তুমি আসলে এক্স্যাক্টলি চাচ্ছোটা কি। আমি তোমাকে বিয়ে করতে চাই, যদি আমি তোমাকে বিয়ে করতে পারি দেন আমার জীবনে পূর্ণতা ফিরে আসবে, আমার লাইফে আর কোনো কিছুর প্রয়োজন নাই। ও আমাকে বলে সত্যি তুমি আমাকে বিয়ে করতে চাও। আমি বললাম হ্যাঁ, সত্যি আমি বিয়ে করতে চাই। তো আমাকে বলে বিয়ের পরে দোকানদারি ঠিকঠাক মতো করবো, আর কোনো ঝামেলা করবো না। আমি বললাম যে না, আমি আর কোনো ঝামেলা করবো না, দোকানদারি করবো, তুমি যা বলবা তোমার সব কথাই শুনবো। ও বলে ফাইন, ঠিক আছে, কিন্তু বিয়েটা করতে হবে গোপনে, আমার বাবাকে জানানো যাবে না, এবং এটা বাবাকে জানালে বাবা খুব ঝামেলা করবে। তো ঠিক আছে, এবার আমি তাকে বিয়ে করব। বিয়ে করার জন্য সমস্ত প্রস্তুতি নিলাম, কিন্তু বিয়েটা করতে যাওয়ার সময় আমি তাকে জিজ্ঞেস করলাম যে আরশি, আমরা কাবিনটা কত করব। যেহেতু আমার ইচ্ছা হচ্ছে যে ও যদি বলে 50 লাখ 1 কোটি, আমি তাই কাবিন করবো, কারণ আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, তো ওর কথার বাইরে আমি যাবো না। দেন যখন তাকে এটা বললাম, ও তখন আমাকে বলতেছে কাবিনটা হচ্ছে তোমার ইচ্ছা, এটাতে আমার কিছু আমার কিছু বলা নাই। তুমি যদি আমাকে 1 টাকা কাবিনেও বিয়ে করো, আমার দিক থেকে কোনো অভিযোগ নেই, কারণ তুমি তো বিয়ে করবো আমার সাথে সারা জীবন থাকার জন্য। এখানে কাবিন তো কোনো মুখ্য বিষয় না, কাবিন তুমি যেটাই দাও ওইটাতেই চলবে। একটা মানুষকে ভালোবেসে আসলে যে ধরনের কথাগুলো বলা উচিত, আর সেটিকে আমাকে সেই কথাগুলোই বললো। তাই বললাম যে ঠিক আছে, তাহলে আমি 1 লাখ টাকা কাবিন দিই, 1 লক্ষ টাকা কাবিন দিই। ওর মন দেখলাম আর কি, ও দেখলাম যে হ্যাঁ 1 লাখ টাকা কাবিনেও রাজি। আমিও তখন আর কাবিনটা বাড়াইলাম না, 1 লাখ টাকা কাবিনই তাকে বিয়ে করে ফেললাম। 1 লক্ষ টাকা কাবিনী বিয়ে করে ফেললাম, এবং বিয়ে করে ফেলার পরে ওই দিন ও আমার সাথে প্রায় সন্ধ্যা পর্যন্ত ছিল একই রুমে, আমি যে বাসায় থাকতাম আমার বাসায়।
এরপরেও মাঝে মাঝে আসতো, ওর সাথে আমি থাকতাম। আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো করে হতো এবং এভাবে প্রায় ৮ থেকে ৯ মাসের মতো আরও কেটে যায়। আমি মাস শেষে যত টাকা ইনকাম করতেছি সমস্ত টাকা পয়সা এগুলো আমি বারবার বলে আমি তার পিছনে খরচ করি। আমি তাকে শপিং করাই দিই, তাকে নতুন মোবাইল ফোন কিনে দিই, গোল্ড কিনে দিই, এটা ওইটা থেকে শুরু করে যা যা প্রয়োজন হয় আর কি সমস্ত কিছু আমি তার পিছনে খরচ করি। আমার সে বলতে আর কেউ নেই, সে আমার পুঁজি, সে আমার ভালোবাসা, সে আমার বেঁচে থাকার অনুপ্রেরণা, সে আমার ভবিষ্যৎ। তো সব কিছু মিলিয়ে আমি যা করি সবই তার জন্যই করি। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ও আর আগের মতো করে আমার বাসায় আসে না। আমি যেরকম আগে ফোন দিলেই চলে আসতো, এখন আসে না। মানে কেমন জানি একটু স্পেস বজায় রাখতেছে, আমার কাছে আসতে চায় না, ফোন দিলেও আসে না, এরকম ঝামেলা করে। তো এমন করতে করতে আমি জিজ্ঞেস করি যে আরশি তুমি এরকম করে আসো না কেন? মানে তুমি আমার বাসায় আগে চলে আসতা, হুটহাট করেই আসতা, এখন ফোন দিলে আসো না। ও আমাকে বলে দেখো আমাদের বাসায় আমার একটা আন্টি আসছে, নতুন একটা আন্টি। আমি তো বাইরে বেশি যাই, বাইরে ফ্রেন্ডের সাথে মিশি, অনেক সময় বাইরে থাকি। এই দুটোর জন্য আমাকে দেখাশোনা করার জন্য আমার আব্বা আমার একটা পরিচিত আন্টিকে আনছে। আন্টি আমাদের বাসায় থাকে, এই জন্য আমি এখন আর হুটহাট করে তুমি ফোন দিলেই যেতে পারি না, কারণ আন্টির কাছে তো আমার কৈফিয়ত দিয়ে যাওয়া লাগে। আন্টি তো আমাকে এইভাবে হুটহাট করে বের হইতে দেয় না। আমি তখন বললাম সব কথাই ঠিক আছে, তুমি আন্টির কথায় উঠো বসো বা আন্টি যা বলে তাই করো, তাই আমি তো তোমাকে বিয়ে করছি, তুমি তো আমার বিবাহিতা বউ। তো এখন আমি যদি তোমাকে সবসময় না পাই তাহলে কিভাবে হলো বলো? ও আমাকে বলে তো তুমি আমাকে বিয়ে করছো এটা ভালো কথা, কিন্তু এই বিয়ের বিষয় তো আর সবাই জানে না। আমার বাবার কথা বাদ দিলাম, বাবা যেহেতু বাসায় থাকে না, কিন্তু আন্টিও তো বিষয়টা জানে না। আমি যদি এখন হুটহাট করে বের হই, আন্টি আমাকে বলে কোথায় যাচ্ছিস, কই যাবি? আমি কতদিন মিথ্যা কথা বলে যাব? এবং কলেজ না থাকলে আমার যাওয়া লাগে, কলেজ থাকলে কলেজে যেতে হয়। তা আন্টি আমাকে অনেক ডাউট করে, আমি এখন কী করবো? কারণ আমি তো আন্টির চোখ ফাঁকি দিয়ে সবসময় তোমার সাথে দেখা করতে পারবো না। আমি তখন বললাম তাহলে তোমার আন্টিকে বলে দাও যে তুমি আমাকে ভালোবাসো এবং আমরা বিয়ে করছি। ও বলে আন্টিকে বললে, আন্টি যদি আমার বাবাকে বলে দেয়। আমি বললাম না, তুমি একটা কাজ করো, একদিন আন্টিকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসো, আমি রেস্টুরেন্টে বসে, আমি তো নোয়াখালীর ছেলে, আমি জানি কীভাবে আন্টিকে পটাইতে হয়, আমি আন্টিকে রিকোয়েস্ট করে অনুরোধ করে আমি আন্টিকে ঠিক করে ফেলবো, তুমি একদিন আন্টিকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসো। ও তখন আমাকে বললো আমার আন্টিকে তুমি পটাইতে পারবা? এটা কিন্তু খুব ভালো হয়, যেহেতু আব্বু বাসায় থাকে না, তুমি যদি আমাদের বিয়ের কথাটা যদি আন্টিকে বলো এবং আন্টিকে তুমি যেমনে পারো যদি রাজিটা করাইতে পারো, তাহলে মনে করো আমার আর কোনো ঝামেলা নেই। এবার তুমি চাইলে আমাদের বাসায় আসতেও পারবা, তুমি যে কোনো সময় আমাদের বাসায় আসতে পারবা, আমাদের বাসা থেকে যেতে পারবা, কোনো ঝামেলা হবে না। অ্যান্ড তুমি প্লিজ তাহলে আন্টিকে বিষয়টা বলো। এটা আমাকে আরশি বললো। আমি তখন বললাম ভালো কথা, এখন তুমি কবে কোথায় আসবা, আন্টিকে নিয়ে কোন জায়গায় বসবো আমাকে বলো। তো বলো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা জায়গা ঠিক করি, ওই রেস্টুরেন্টে আমি আন্টিকে নিয়ে বসবো। তার 2 দিন পরে আরশি তার আন্টিকে ম্যানেজ করে বিকালবেলা তার আন্টিকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসছে। আমি তখন দোকান বন্ধ করে রেস্টুরেন্টে গেলাম। যাওয়ার পরে ওর আন্টিও দেখতে একেবারে লম্বা ফর্সা, খুবই সুন্দরী, ওর মতোই অবিকল, ওর মতোই চেহারা, অনেকটাই সুন্দরী। তো আন্টি আসার পরে আমি এটাকে মানে পা ধরে সালাম করলাম, তিনি আমাকে অনেক আদর করলো, বসলাম। তা বলার পরে আমিও বসে আছি, আরশিও বসে আছি, কেউ কোনো কথা বলি না। আন্টি আমাকে বলে যে কী ব্যাপার বাবা, তোমরা আমাকে ডেকে আনছো এখানে কি ইম্পর্টেন্ট কথা বলার জন্য? আরশি আমাকে বললো যে তুমি নাকি আমাকে কোনো ইম্পর্টেন্ট কথা বলবা, তোমরা কেউই কথা বলতেছো না, তা আমাকে এখানে আনছো কেন? তা আমি বললাম আন্টি, একদম ওনাকে জড়াই দিয়েছি, জড়াই ধরে কান্না করে দিছি, একদম কান্না করে দিয়েছি, কান্না করে দিয়ে আমি আন্টি বলি দেখেন আন্টি আপনি আমার মায়ের মতো, আমরা একটা ভুল করে ফেলেছি, এখন এই ভুলের কোনো সমাধান তো আমরা খুঁজে পাচ্ছি না, যার জন্য আপনার কাছে শেয়ার করতে চাই, আপনি আমাদেরকে বাঁচান, আমরা খুব কষ্টে আছি। তো তিনি আমাকে বলে সমস্যা না, তুমি আমার কাছে খুলে বলো, কান্নাকাটি করো না, এটা একটা রেস্টুরেন্ট, এখানে আমাকে জড়াই ধরে কান্নাকাটি করলে মানুষ অনেক সন্দেহ করতে পারে, মানুষ মাইন্ড করবে, কান্নাকাটি করো না, অ্যান্ড আমার কাছে খুলে বলো যে বাবা কী হয়েছে, কেন কান্নাকাটি করতেছো? আমি বললাম যে আন্টি দেখেন ঘটনা হচ্ছে কি যে আমি আরশিকে বিয়ে করছি আজ থেকে প্রায় 1 বছর আগে, অ্যান্ড বিয়ে করছি, বাট আমি আরশির সাথে থাকতে পারতেছি না। আপনি আসার পর থেকে আপনি আরশিকে বারবার প্রশ্ন করেন কোথায় যায় না যায়, আমাকে বিয়ে করছি, কিন্তু মানে আমি ওর সাথে আসলে থাকতে পারতেছি না শুধু আপনার কারণে বা ওর বাবার কারণে, আর আপনি আমাদের বিয়েটা মেনে নেন। এটা বলার পরে উনি তখন অনেক বড় বড় চোখ করে, চশমা চোখে ছিল, চশমাটা খুলে ফেলছে বলে আমাকে বলতেছে এত বড় সাহস তোমার, তুমি আরশিকে বিয়ে করে ফেলছো মানে? এটা বলে উনি আরশিকে একটা থাপ্পড় দেয়, আমাকে না আরশিকে থাপ্পড় দেয়। থাপ্পড় দিয়া বলে তোর এত বড় সাহস, বেয়াদব মেয়ে, তুই কারে জিজ্ঞেস এত বড় কাজটা করলে, কাকে জিজ্ঞেস করতে এত বড় কাজটা করলে? তুই কি একটা আবার চিন্তা করলি না যে তোর মুখের দিকে তাকিয়ে তোর বাবা বিয়েটা পর্যন্ত করলো না এবং নিজের জীবনটা এইভাবে আইবুড়ো কাটিয়ে দিল? তুই কেন এই কাজটা করলে? তোর বাবা যদি জানতে পারে তোর বাবা তো হার্ট অ্যাটাক করে মরে যাবে। আরশি তখন আন্টিকে জড়ায় ধরে কান্না করে বলে যে আন্টি আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি প্লিজ বাবাকে এটা বললেন না, বাবাকে এটা বললেন না, কারণ বাবাকে এটা বলে আমার আব্বু হার্ট অ্যাটাক করে মরে যাবে, আমি আব্বু যদি মরে যাবে আমি বাঁচবো না। আপনি প্লিজ আব্বুকে বললেন না, আপনি আমাদেরকে বাঁচান, আপনি যেমনি পারেন এটা একটা ম্যানেজ করেন, একটা ব্যবস্থা করেন। ও তখন কান্নাকাটি করে আন্টিকে ধরে, আমিও আন্টির পা ধরে কান্নাকাটি করে যে আন্টি কিছু একটা করেন। তিনি তখন আমাদেরকে বলতেছে দেখো আমি
ওর বাবাকে আমাকে বলে আর কি যে, "ফরস, আমি আসলে ওর বাবাকে ম্যানেজ করানো আমার জন্য খুব কঠিন হয়ে যাবে। তো তুমি একটা কাজ করো, তোমরা কাজ করো, আগামী দিন এখানেই আসো, কিন্তু তোমাদের কাবিনের ব্যাপারটা নিয়ে আইসো। আসলে রিয়েল বিয়ে হয়েছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা আমি দেখব।" এই কথা বলার পর ওইখানে খাওয়া দাওয়া করলাম, করে তখন চলে গেলাম, যে যার মতো আমিও চলে গেলাম, আন্টিও চলে গেল ওকে নিয়ে, আরশিকে নিয়ে। দেন আরশির সাথে আমার দুপুরে কথা হলো। আরশি আমাকে বলে, "তুমি বিয়ের কাবিনের ব্যাপারটা নিয়ে আইসো, আন্টিগুলো চেক করবে, আন্টি যা যা বলে আন্টি সব কথা আমরা কিন্তু শুনতে হবে।" বললাম যে ঠিক আছে। পরের দিন একইভাবে রাতের বেলায় দোকান বন্ধ করে দিলাম। এইসব ঝামেলায় পড়ে কিন্তু আমার ব্যবসা বাণিজ্য সব লাটে উঠতেছে, কিন্তু আমার অনেক কাস্টমার আমি বিদায় করে দিচ্ছি, কাস্টমার নিতে পারি না এবং দোকানও ঠিকমতো খুলতে পারি না, ব্যবসার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। পরের দিন রাতের বেলা আবারও আসছে, আসার পরে আন্টি এবং আরশি আসছে। আরশি আমাকে বলে, আন্টি আমাকে বলতেছিল যে, তোমার কাবিনের ব্যাপারটা দাও। কাবিনটা দিলাম, উনি কাবিনটা চেক করলো, চেক করে আমাকে বলতেছে, "তোমরা 1,00,000 টাকা কাবিনে বিয়ে করছো?" পরে আমি বললাম যে, ও বলে যে, মানে আরশি বলতেছে আর কি যে, "আন্টি আসলে আমি তোকে ভালোবাসি, ও আমাকে 1,00,000 টাকা কাবিন দেখ আর 1 টাকা কাবিন দেখ, হ্যাঁ এইটা আসলে মানে আমার তো কোনো সমস্যা নাই, কারণ আমি তোকে ভালোবেসে বিয়ে করছি, কাবিন তো ম্যাটার না।" তো আন্টি তখন বলতেছে যে, "এই 1,00,000 টাকা কাবিনের ব্যাপারটা নিয়ে আমি তোর বাবার কাছে গিয়ে বলবো যে তুই এই ছেলেকে বিয়ে করছিস, ছেলে মোবাইল মিখার 1,00,000 টাকা কাবিনে বিয়ে, এইটা তো কখনোই হবে না, এটা তো কোনো অবস্থায় সম্ভব না, নেভার, এটা হতেই পারে না, আমি এটা কখনোই পারবো না।" আমি বললাম যে, "আন্টি আপনি যা বলেন আপনার সব কথাই শুনবো, আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি মানে যেমনি পারেন এটা ম্যানেজ করেন।" তিনি তখন আমাকে বলে, "দেখো বাবা, আমি ওর বাবাকে ম্যানেজ করতে পারবো, তবে আমার কথা তোমাদেরকে শুনতে হবে।" আমি, "ঠিক আছে আন্টি বলেন।" উনি বলে, "আমার একটা বান্ধবী আছে, আমার এই বান্ধবী বিদেশে থাকে, কানাডায় থাকে, আমি ওর বাবাকে বলবো, মানে আরশির বাবাকে বলবো যে এটা হচ্ছে মানে ওই আমার বান্ধবীর ছেলে, মানে তোমাকে আমার বান্ধবীর ছেলে বানাবো, ছেলে বানিয়ে আমার বান্ধবীর পরিচয় দিয়ে আমি তোমাকে ওই বাসায় ঢুকাবো, ওর বাবার কাছে নিয়ে যাব, এবং একটা পর্যায়ে আমি ওর বাবাকে বলবো যে তোমরা বিয়ে করে ফেলছো, তোমাদের মাঝে রিলেশন হয়েছে, বিয়ে করে ফেলছো, কিন্তু সেইখানে আমার বান্ধবীর যে স্ট্যাটাস, আমার বান্ধবীর যে অবস্থা এবং তোমার যে অবস্থা, তো দুই অবস্থা থেকে আসলে মানে এটা মিলাইতে গেলে কিন্তু বিয়েটা তোমরা করবা ঠিক আছে, কিন্তু কাবিন দিতে হবে ম্যাক্সিমাম 20,00,000 টাকা, এমন একটা স্ট্রং কাবিন দিতে হবে যাতে ওর বাবা দেখলে বিষয়টা বিশ্বাস করে। মানে আমার বান্ধবীর ছেলে বিয়ে করছে 1,00,000 টাকা কাবিনে, এটা তো আমি ওনাকে মানাতে পারবো না। আমি বললাম, "আন্টি 20,00,000 টাকা কেন? প্রয়োজনে আপনি 1,00,00,000 টাকা কাবিন করেন, কাবিন নিয়ে তো আমার কোনো প্রবলেম নাই।" উনি বলে, "না, আবার 1,00,00,000 টাকা কাবিন করলে ওর বাবা সন্দেহ করে ফেলবে, কাবিনটা এমন একটা মানে এতে করতে হবে যাতে ওই দুজনের কাছে বিশ্বাস তো হয়।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" তাহলে উনি বলে, "ঠিক আছে, আগামী দিন 10টা বাজে তুমি আইসো, আমি আগে কাবিনটা কমপ্লিট করবো, এরপরে আমি তোমাদেরকে বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো।" পরের দিন 10টা বাজে একইভাবে আমি আসলাম, উনি আমার পক্ষ থেকে 2জন লোক নিয়ে আসলাম আমাদের নোয়াখালীর, এবং আন্টি তখন তার তরফ থেকে 2জন মানুষ আনলো, এনে আমার রিয়েল অ্যাড্রেসে আমাদের বিয়েটা হলো। আমি আন্টিকে জিজ্ঞেস করেছিলাম যে, "আঙ্কেল যদি কাবিনের ব্যাপারটা চায় তাহলে কি বলবো?" এবং আন্টি বলতেছে, "আমার আম্মুর নাম যেটা এবং আন্টির ওই ফ্রেন্ডের নামও নাকি ওইটাই।" আমাকে বলে, "এটাও খুব ভালো, তোমার আম্মুর নাম যেটা, আমার ওই ফ্রেন্ডের নামও এইটা, যে কানাডা থাকে ওর নামও এইটা, সুতরাং আর ঝামেলা হবে না, এক নামের উপরে আমি চালাই দিতে পারবো।" পরে আমি 20,00,000 টাকা কাবিনি দেন আরশিকে তখন বিয়ে করি। বিয়ে করার পরে আন্টি তখন করলো কি, আমাকে বলে, "ঠিক আছে, তুমি তখন মাঝে মাঝে আমাদের বাসায় আইসো, এবং আমাদের বাসায় আসলে আমি তখন বিষয়টা ম্যানেজ করতে পারবো ওর বাবাকে দিয়ে, সমস্যা নেই।" এরপর ওনাদের বাসায় 1 দিন 2 দিন যাচ্ছি, কিন্তু ওর বাবাকে আমি দেখি না, মানে আরশির বাবাকে আমি বাসায় দেখিয়ে না। এরকম করে 1 দিন 2 দিন যাচ্ছি, প্রায় সপ্তাহখানিক পর একদিন আরশির বাবাকে আমি দেখলাম। তিনি আমাকে দেখলো, দেখে আমি সালাম দিলাম। ও দেখতে শুনতে লম্বা টম্বা, ফর্সা, সুন্দর, মানে খুব ভালো। আমি যে, "আঙ্কেল আসসালামু আলাইকুম।" "ওয়ালাইকুম আসসালাম, তোমার নাম কী বাবা?" আমি বললাম, "জানো ফরস।" "ও তুমি হচ্ছে ওর বান্ধবীর ছেলে তুমি?" আমি বললাম যে, "জি।" পরে বলে, "ও আচ্ছা ভালো, তো তুমি ভালো থাইকো, আমাদের বাসায় আইসো।" তা আমি বললাম যে, "আঙ্কেল ঠিক আছে।" এমন করে এবার আমি ওই বাসায় আসতেছি, যাচ্ছি, খাচ্ছি, ফিরছি, মানে সব কিছু আমার নিজের বাসার মতো। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়ে গেল, আরশির সাথে থাকতেছি। এরকম করতে করতে একটা পর্যায়ে তখন এই আন্টি তখন এই আঙ্কেলকে বিষয়টা বলল, মানে আরশির বাবাকে বলল যে, "এমন এমন ঘটনা, ওর তো বিয়ে করে ফেলছে।" বলার পরে তিনি আমাকে একদিন ডাকলো, ডেকে আমাকে বাসায় ডেকে নিল, ডেকে নিয়ে আমাকে বলতেছে যে, তোমরা নাকি বিয়ে করছো, এই ঘটনা আমি তো জানলাম না, আমার একমাত্র মেয়ে, যার জন্য আমি বিয়ে শাদী করলাম না, আমার তো অনেক ফ্রেন্ড সার্কেল আছে, ঢাকাতে অনেক ভালো ভালো অবস্থানে আছে, এখন ওনাদেরকে আমার দাওয়াত দিতে হবে এবং এটা তো অনুষ্ঠান করতে হবে, এভাবে তো আর বিয়ে হয় না, বিশেষ করে আমার মতো মানে নোয়াবালির মেয়ে, ওনার নাম ছিল নোয়াবালি, আমার মতো নোয়াবালির মেয়ের বিয়ে এভাবে হবে, এটা তো হতে পারে না, তো আমার তো অনুষ্ঠান করতে হবে, আমাকে তো সমাজ নিয়ে বাঁচতে হবে, তো তোমার আম্মু কবে আসবে, তোমার আম্মুর সাথে যোগাযোগ করো, এনে তোমার আম্মুকে রিসেন্ট আনো, আনার পরে একটা অনুষ্ঠান করো। তো আমি তখন বললাম, আমি তখন তো খুব বিবেকে পড়ে গেলাম যে এখন আমি কী বলবো, কারণ আমার আম্মুর কথা তো আর বলে লাভই নাই। পরে আন্টি তখন ওইটা বলতেছে যে, "কাকা ইয়ে করেন, এই ভাই একটা কাজ করেন, এখন ওর মা তো আসলে এরকম করে অ্যাভেলেবেল আসতে পারবে না, কারণ ওর মা তো এক কানাডিয়ান নাগরিককে বিয়ে করছে,
ওইখানে ওর মা আছে, তো এখন তো হুটহাট করে আসা সম্ভব না, আপনি আপনার মতো করে একটা ছোটোখাটো অনুষ্ঠান করে ওদের বিয়েটা দিয়ে দেন, এবং পরে না হয় ওর মা আসলে অনুষ্ঠান করব। তার উনি রাজি হয় না, নোয়াব আলী রাজি হয় না। নোয়াব আলী বলে যে না, এটা কীভাবে সম্ভব, আমার একমাত্র মেয়ের বিয়ে আমি এভাবে দিব, এটা তো হতে পারে না। মানে তিনি অনেক তাল বাহানা করতেছে যে সে রাজি হয় না। এসে আন্টি তখন ওনার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে, আপনি যেমনি পারেন করেন বিয়েটা, এটা আপনি করে দেন। পরে এরকম করে হওয়ার পরে উনি বলে আচ্ছা ঠিক আছে, বিয়ে যেহেতু হয়েই গেছে তাহলে তো আর এখানে আর আমার করার কিছুই নেই, আমি বা আর কী করতে পারবো, আর অনুষ্ঠান করারও বা কী আছে, ঠিক আছে ওর মা যখন আসবে তখন অনুষ্ঠান হবে, এখন আপাতত অনুষ্ঠানের প্রয়োজন নয়, এভাবেই থাকুক। এরকম করে তখন আমি আবার ওই বাসায় থেকে গেলাম। আমি যাতায়াত করতেছি, তখন আমি একদম লিগেল হাজব্যান্ড, মানে রিয়েল হাজব্যান্ড হিসেবে ওই বাসায় যাচ্ছি, আসতেছি, ফিরতেছি, খাইতেছি, দারোয়ান থেকে শুরু করে সবার সাথে আমার ভালো সম্পর্ক। অ্যান্ড এভাবেই সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আরশি আমাকে বলে আমি এই বাসায় থাকবো না। হঠাৎ করে, কেন এই বাসায় থাকবো না? ও আমাকে বলে আমি আমার বাবার বাসায় থাকবো কেন, আমার তো বিয়ে হয়েছে, আমি আমার স্বামীর সাথে থাকবো, আমি আমার বাবার বাসায় থাকবো না। আমি বলি তো তুমি যে তোমার বাবার বাসা ছেড়ে আমার বাসায় চলে আসবা, এটা কি তোমার বাবা মানবে? আমাকে বলে আসলে তোমাকে দুঃখের কথা কি বলবো, এখন তো তুমি আমার হাজব্যান্ড, তোমাকে সব কথা বলা যায় এবং বলা চলে, তো যার জন্য তোমাকে বলতেছে আসলে আমার আব্বা আমার সাথে অনেক বড় প্রতারণা করছে। আমি বললাম প্রতারণা মানে কিসের প্রতারণা করছে? ও আমাকে বলে যে আমার আব্বা আরেকটা বিয়ে করছে অনেক বছর আগে, এবং সেই ফ্যামিলিতে আব্বুর সন্তানাদি আছে, আব্বুদের সাথেই বেশিরভাগ সময় থাকে, বাট আব্বু আমাকে বলে যে আব্বু বিয়ে করে নাই, আব্বু আমার জন্য তার জীবন কাটাই দিয়েছে। আসলে এগুলো মিথ্যা কথা, এবং আমার বাসায় যে আন্টি আছে, আমার ওই বাসার আন্টির সাথে আব্বুর খারাপ সম্পর্ক আছে, তো এগুলো আমি চোখে দেখি, আমার এগুলো ভালো লাগে না, এই জন্য আমি ওই বাসায় থাকবো না। আমি তখন বললাম মানে এরকম ঘটনাগুলো তুমি আমাকে আগে কেন বললা না? আমাকে বলো আসলে আমাদের পারিবারিক বিষয় তো তোমাকে বলতে চাই না, তো তুমি আমাকে বাসা থেকে নিয়ে যাও, তা না হলে আমি খারাপ হয়ে যাব। আমি সাথে সাথে কী করলাম, ওর জন্য আরেকটা ভিআইপি বাসা ভাড়া করলাম ভাই, বাসা ভাড়া করলাম, এবং বাসা ভাড়া করে আমি তখন ওই বাসায় ওকে নিয়ে চলে আসলাম, মানে আরশিকে নিয়ে আসলাম, ওই বাসা থেকে আমার বাসায় উঠাইলাম। ও বললো যে ওর বাবা কোনো ঝামেলা করো না, সমস্যা নেই, ওর বাবাও বলছে না কি আমি আমাকে যাতে তুমি নিয়ে যাও, তো ভালো কথা। আমি নিয়ে ওকে ওই বাসায় রাখলাম। এখন ভাই একটা বিষয় বলে রাখি, আমি তো আগে ধরেন এখন ওকে যে বাসায় উঠেছি, ওই বাসা ভাড়া, তারপরে ওর খরচ বা আমার খরচ সব কিছুর জন্য কিন্তু এখন আমার অনেক টাকার প্রয়োজন। এখন দোকানদারি করি, যেটাকে আমি ওই সময় ইনকাম করতাম, আমার ব্যবসা অনেক খারাপ হয়ে গেছিলো, তা ওভাবে কিন্তু ওকে চালানো সম্ভব হয় না, ঘর ভাড়া দিয়ে ওকে রাখা, আবার ওর বিলাসবহুল লাইফস্টাইল আমি পারতেছিলাম না। ওই সময় আমি অসৎ পথে চলে যাই। অসৎ পথে বলতে ধরেন একটা মোবাইলের খুব মানে ধরেন কুটিনাটি একটা কাজ, যেটা আসলে টুকিটাকি করলেই হয়ে যাবে, তা এরকম একটা কাজ আমি তখন করি কি, মানুষের কাছ থেকে বলি যে না এটা তো ভাই এরকম সমস্যা, ধরেন যে কাজটা আমি 200 টাকা দিয়ে করতে পারবো, এটা আমি 2000 টাকা বিল করি, 200 টাকার কাজটা 2000 টাকার বিল করি, যে এত টাকা না হলে তো আমি এটা করতে পারবো না, আমার দ্বারা তো এটা সম্ভব না, এত টাকা লাগবে, অত টাকা লাগবে, এটা ওইটা বলে তখন আমি মানুষকে মানে আমার কাস্টমারদেরকে আমি খুব বিব্রত করতে থাকি। কাস্টমারদের বিব্রত করতে থাকি। একটা ফোন দেখা যায় মানে প্লাস মারলে হয়ে যাবে, 2 হাতে আমি ফোনটাকে অন করতে পারবো, বাট আমি বলি যে ভাই এটা মাজার বোর্ডের সমস্যা আছে, যা মাজার বোর্ডের সমস্যা, এটা ঠিক করতে হলে আপনাকে 2 দিন টাইম দিতে হবে এবং 6000 টাকা লাগবে, যেটা চাইলে আমি 1 মিনিটেই ঠিক করে ফেলতে পারি। তো কাস্টমার তো আর মোবাইলের মিখার বা তারা তো আর মোবাইল সম্বন্ধে জানে না, যারা মোবাইল ইউজ করে তারা তো আর জানে না, তো আমি যেটা বলি ওটাই বিশ্বাস করে, যেমন মোবাইলে এই সমস্যা, আমি যেটা বলি সেটাই বিশ্বাস করে। এরকম করে ধরেন আমি ওরে নিয়ে অনেক সুখে থাকতেছি, ওরে গোল্ড কিনে দিচ্ছি, এটা কিনে দিচ্ছি, ওইটা কিনে দিচ্ছি, ঘর ভাড়া দিচ্ছি। তাই এরকম করতে করতে 1 দিন 2 দিন 3 দিন, এখন আমার যে কাস্টমারটা আমার কাছে আসে, এই একই কাস্টমার তো অন্য দোকানেও যাচ্ছে বা এরকম অনেকের সাথে আলোচনা করে। এখন আমি যেটাকে পাচ্ছি এটাকে এমনভাবে কষাইয়ের মতো জবাই দিচ্ছি, আমার ওই কাস্টমার নেক্সট টাইম আর আমার কাছে আসে না। মানে একটা কাস্টমার একবার এসে গেলে এরপরে আর এই কাস্টমারটা আসতে চায় না, কারণ আমি তো মানে কচু কাটা করি, আমার কাছে আসবে কেন? এরকম করতে করতে দেখা যায় মার্কেটের ভিতরে আমার দোকানটা একটা রেড সিগন্যালে পড়ে গেছে, মানে পরিপূর্ণভাবে রেড সিগন্যালে পড়ে গেল। এই দোকান আর চলতেছে না, ওই দোকানে কোনো কাস্টমারও আসে না, এবং আমার যে কাস্টমারগুলো যারা মোবাইল আমার কাছে আগে ঠিক করতো, এরা আমার দোকান আর আসে না, আমাকে দেখলে অন্য কোথাও চলে যায়, আমি ডাকলেও আমার কাছে আসে না, কারণ আমি তো কচু কাটা করি। মনে 10 টাকার কাজ আমি 100 টাকা দিয়ে 100 টাকা উদ্ধার করি কাস্টমারের কাছ থেকে, তা তাল বাহানা করি। এই জন্য কাস্টমার তখন আমার কাছ থেকে সরতে পুরো 1 বছরে আমার অবস্থা তখন খুব খারাপ হয়ে গেল। এতটাই খারাপ হয়ে গেল যে আমি আগের মতো করে আর দোকান চালাতে পারি না। আর এরই মাঝে আরশি তখন করে কি প্রতিদিন ওদের বাসায় চলে যায়, ওদের বাসা থেকে আসে, বেশিরভাগ সময় ওদের ওই বাসায় থাকতো। তা এমন অবস্থার ভিতরে আমি আগের মতো করে ওকে নিয়ে ঘুরতে পারি না, খাইতে পারি না, বাসা ভাড়া দিতে পারি না। একদিন আমি ওরে বললাম যে আরশি, তুমি তো বেশিরভাগই তোমার বাবার বাসায় থাকো, দেখা যায় মাসের ভিতরে 20 দিনই তুমি তোমার বাবার বাসায় থাকো, আর বাকি 10 দিন তুমি হয়তো আমার বাসায় থাকো, তা এত টাকা বাসা ভাড়া দিয়ে লাভ কি? আমরা না হয় অন্য একটা বাসা নিয়ে নিই, তুমি যদি এই বাসায় কমই থাকো, শুধুমাত্র বাসা ভাড়াটা কমানোর জন্য। ও আমাকে বলে যে তাহলে তুমি কি বলতে চাও? আমি বললাম যে এই বাসাটা ছেড়ে দিয়ে আমরা একটা নর্মাল বাসা নিয়ে নিই। ও আমাকে বলে তুমি আমাকে কী মনে করো আমি নর্মাল বাসায় থাকবো? তো ঠিক আছে, যেহেতু তোমার বাসা ভাড়া দিতে কষ্ট হয়, আমি এই বাসায় থাকবো না।
আমি অন্য আমার বাবার বাসায় চলে যাব। এই কথা বলে জাস্ট এই মুহূর্তের ভিতরে আমার সাথে রাগারাগি করে ওর বাবার বাসায় চলে গেছে ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে। তা আমি তখন কী করলাম, এই বাসাটা ছেড়ে দিলাম, কারণ আমি তো বাসা ভাড়া চালাইতে পারি না, দোকান আগের মতো চলে না, বাসা ভাড়া দিব থেকে। তা আমি তখন দোকানটা ছেড়ে বাসা ভাড়াটা ছেড়ে দিলাম, বাসাটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে একটা নর্মাল বাসা নিলাম। এখন এত নর্মাল একটা বাসা নিলাম, ওই বাসার মধ্যে ও আসে না। ও আমাকে বলে আমি এতটা মানে ফকির হয়ে যায় না যে আমাকে এরকম বস্তি লেভেলের বাসার মধ্যে যেতে হবে, আমি এরকম বাসায় যাব না। ওকে বললেও মানে আমি যে বললে ও আসে না, এবং ওদের বাসায় গেলে ও আমার সাথে খুব একটা দেখা করতে চায় না, দরজা খুলতে চায় না, মানে ভিতরে বসে থাকে, খুব খারাপ ব্যবহার করে। দারোয়ান পর্যন্ত আমাকে মাঝে মাঝে ঢুকতে দেয় না, মানে দারোয়ান পর্যন্ত আমাকে বলে যে ভিতরে যাবেন না, ভিতরে কি ভিতরে যাবেন না, মানে ভিতরে যেতে দেয় না আমাকে। দারোয়ান পর্যন্ত আমাকে আটকায়, যে দারোয়ান আমার সাথে এত মিষ্টি মধুর ব্যবহার করতো, সে দারোয়ানও আমার সাথে মানে আমার বাসায় ঢুকতে দেয় না আমাকে, খুবভাবে হচ্ছে আমার উপরে মানে খারাপভাবে আমাকে ইয়ে করে। এরকম করে প্রায় 2-2.5 মাসের মতো কেটে যায়, আমি আর শিকার দেখি না, ও আমার সাথে দেখা করে না। বিভিন্ন ছেলে ওদের বাসায় যায়, বিভিন্ন ছেলের সাথেও ঘুরতে যায়, বিভিন্ন ছেলের সাথে ওইটা করে ওইটা করে আকাম কুকাম করে বেলায়, যেগুলো আমার কাছে ইনফরমেশন আসে বা আমার কাছে খবর আছে। বাট ও আমার বউ হয়ে আমার সাথে কোথাও যায় না। আমি কোনো কথা বললে আমার উপরে মুহূর্তের মধ্যে চটে যায়, রেগে যায়, খারাপ ব্যবহার করার চেষ্টা শুরু করে। এরকম করতে করতে চিন্তা করলাম আর কতদিন, এইভাবে অনেক দিন কেটে গেল। একটা পর্যায়ে আমাকে ফোনে জিজ্ঞেস করলাম যে তুমি আসলে কী চাও, তুমি কি আমার সংসার করবা নাকি করবা না, তুমি আসলে কী চাও। এমন করে তার সাথে কথাবার্তা বলি, অ্যান্ড কথাবার্তা বলার এক পর্যায়ে ও আমাকে বলে আমি তোমার সাথে সংসার করবো না। কেন করবো না, আমাকে বলে আমাকে চালানোর মতো ক্ষমতা তোমার নাই, আমার মতো মেয়েকে রিজার্ভ করার মতো ক্ষমতা তোমার নাই। তুমি যে মোবাইলের মেকার ছিল, আগে 2-1 টাকা ইনকাম করতো, বাট এখন তোমার দোকানে কুদতেও যায় না, সুতরাং তুমি আমাকে চালাইবে কীভাবে, তুমি আমার সাথে ছাড়াছাড়ি করো। আমি বললাম তাহলে ভালো কথা, তুমি আমাকে ছেড়ে দাও। ও আমাকে বলো তা কীভাবে ছাড়বো, ওভাবে বলো। আমি বললাম তুমি তো জানোই আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কীভাবে ছাড়বা, তুমি আমাকে ছেড়ে দিবা। ও আমাকে বলে বাহ, আমার ইজ্জতের কোনো দাম নাই, আমি তোমার সাথে আজকে 2 বছরের মতো ছিলাম, তুমি আমাকে ইউজ করছো, যখন যেভাবে মন চাইছে ওভাবে আমার সাথে শারীরিক সম্পর্ক করছো, এত কিছু করার পরে এখন আমি এত সস্তা হয়ে গেলাম। আমি বললাম আরশি তুমি তো জানো আমাকে ভালোবেসে তুমি বিয়ে করেছো, আমার কাছে তো টাকা পয়সা নেই। ও আমাকে বলে টাকা পয়সা আমি তোর বের করতেছি। এই বলে পরের দিনে আমার দোকানে হঠাৎ করে পুলিশ চলে আসছে। এর পরের দিনে আইসা আমারে বলতেছে যে আপনার নামে মামলা করা হয়েছে, আর সে আপনার নামে মামলা করছে, আপনি তার উপরে নির্যাতন করেন, মানসিক নির্যাতন করেন, তার থাকা খাওয়ার খরচ দেন না, এবং বিয়ে করে শ্বশুরবাড়িতে রেখে গেছেন, তাকে হুমকি দুমকি দেন, এটা ওইটা বলে আমাকে তখন আমাকে কোনো ওয়ারেন্ট দেওয়া হয় নাই, আমাকে কোনো কিছুই দেওয়া হয় নাই, আমাকে হুট করে পুলিশ ধরে নিয়ে চলে যায় এবং চলে গিয়ে আমাকে ওইখান থেকে আমাকে বলা হয় যে আপনি কাবিনের টাকা দেন, আপনার ওয়াইফকে আপনি ছেড়ে দেন, আদারওয়াইজ আপনার আরও ঝামেলা হবে, আমরা আপনার এলাকাতে যাব, আপনার মামলাটা আপনার এলাকাতে স্থানান্তরিত করা হবে। মানে আমাকে খুব হুমকি দুমকে দিচ্ছে। আমি জেলখানায় বসা অবস্থা, আমি তখন তাদের কাছ থেকে মানে টাইম নিলাম, সপ্তাহখানিকের টাইম নিলাম যে 1 সপ্তাহ টাইম আমাকে দেন, আমি 1 সপ্তাহের ভিতর ওর কাবিনের টাকা পরিশোধ করব। ওর সাথে কিন্তু আমার আর কোনো যোগাযোগ নাই। ও কথা বলে পুলিশের সাথে, ওর যা কথা সব পুলিশ আমাকে বলে দেয়, এবং আমার যা কথা আমি পুলিশকে বলি। মানে ওর সাথে আমার ডিরেক্টলি আর কোনো যোগাযোগ হচ্ছে না, যোগাযোগের সব মাধ্যমও বন্ধ করে দিছে। এক পর্যায়ে থানা থেকে আমাকে খুবভাবে ইয়ে করা হয় যে এবার যদি আমাকে ধরতে পারে কোর্টে চালান করে দিবে, এবং আমার বাড়িতে লোক পাঠাবে, এই করবে ওই করবে, খুব ঝামেলা করবে। আমি তখন চিন্তা করলাম যে আমার মা যদি বিষয়গুলো জানতে পারে, এমনিতে তো মায়ের সাথে আমি কথা বলি না, বা মায়ের সাথে আমার সম্পর্ক ভালো না, এখন যদি আমার এলাকায় এই বিষয়গুলো জানাজানি হয়ে যায়, এমনিতে তো মানুষ আমাকে বেশ্যা ছেলে বলে জানতো, এখন তো আমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। এবং সর্বশেষ তখন বাধ্য হয়ে কোনো পথ না খুঁজে পেয়ে আমি আমার যে দোকানটা অনেক বড় করছিলাম, দোকানটা ওই সময় আমি তখন আমি পুরো দোকানটা বিক্রি করে দিতে বাধ্য হই, কারণ আমার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। সেই সময় যে আমি আসলে অন্য কোনো পথ অবলম্বন করবো বা অন্য কিছু করবো, এরকম কোনো কিছু আমার ছিল না। সবশেষ বাধ্য হয়ে 20 লাখ টাকার জন্য আমি তখন আমার এই দোকানটাই পুরোপুরিভাবে মানে পজিশন সহ আমি এটা প্রায় 20 লাখ টাকার ভিতরে আমি এটা ছাড়াছাড়ি করি। তা দোকানটা ছেড়ে দিই, ওই সময় দোকানটা ছেড়ে যে টাকাটা পাই সেই টাকা দিয়ে আমি তখন কোর্টের মাধ্যমে ওর সাথে আমি একটা মানে ছাড়াছাড়ি পর্যায়ে চলে আসি। তা ছাড়াছাড়ি পর্যায়ে চলে আসার পরে আমাদের মাঝে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপরে আমি ওই আলাদাভাবে থাকতে শুরু করি। তখন তো নিজের দোকান নাই, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না, পকেটে ওরকম করে টাকা পয়সা নাই, খুব অভাবে পড়ে যাই। একটা পর্যায়ে আমার ওই মার্কেটে আরেকজন দোকানদার আমাকে বলে ভাই তুমি আমার দোকানে কাজ করো, যেহেতু নিজের দোকানটা ছেড়ে দিয়েছো। পরে একজন ভাই আমাকে তার দোকানে কাজে নেয়। তার দোকানে কাজে নিলে পর আমি তখন তার দোকানে কাজ করি, দোকানে কাজ করতেছি ওই সময় আরেকটা দোকানে কাজ করি। আর এরই মাঝে আরশির সাথে আমার আর কোনো যোগাযোগ নাই। আরশি কোথায় আছে, কোন জায়গায় আছে, বা ওই যে ডিভোর্সের পরে আমি আর ওর সাথে কোনো যোগাযোগ করিনি, এবং ও আমার সাথে আর কোনো যোগাযোগ করে নাই। তো তখন আরেকটা দোকানে আমি তখন কাজ করতাম, ওই দোকানে মোবাইলই ঠিক করতাম, মোবাইলের রিপেয়ারিংয়ের কাজ করতাম। এরকম করে প্রায় 2-2.5 মাস, প্রায় 3 মাস হবে আর কি। 3 মাসের কাছাকাছি হওয়ার পরে এই যে ঘটনাগুলো আমার লাইফে ঘটতেছে, এগুলো কিন্তু আবার আমার পরিবার কেউ জানে না। আমি যে দোকান বিক্রি করছি বা কাবিনের টাকা দিয়ে দিচ্ছি, আমার মা কিন্তু এগুলো কিছুই জানে না। মা কিন্তু মায়ের মতো করে নোয়াখালীতে ভালোই ব্যবসা বাণিজ্য করতেছে। আমার মা মাছের ফিশারি আছে, মুরগির খামার আছে,
এটা ওইটা মিলে আমার মায়ের কাছে মোটামুটি অনেক টাকা পয়সা আছে, মা তখন ওইগুলো দিয়ে মা ভালো আছে। আমার ওই প্রতিবন্ধী ভাইটাকে নিয়ে, প্রতিবন্ধী ভাইটাকে আর বিয়ে শাদী করায় না, ও আসলে তো প্রতিবন্ধী, বিয়ে করবে কি, আম্মুর সাথেও পড়ে আছে। বাবা তখন খুব অসুস্থ, খাট থেকে উঠতে পারে না, বিছনায় পড়ে আসে। কিন্তু এমতো অবস্থার ভিতরে পরিবার থেকে আমার কাছ থেকে কেউ কিন্তু টাকা চায় না যে তুই টাকা দিয়ে পরিবারের জন্য, ওরকম করে কেউ টাকা চায় না। আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মোবাইল দোকান, আমি মোবাইল ঠিক করতেছি, এই সময় একটা ভাই আসছে, এসে বলতেছে ওনার ফোন অন হয় না। আমাকে বলে যে ভাইয়া ফোনটা অন হয় না, একটু চেক করেন তো। তাই আমি বললাম যে ভাই আপনি 1 ঘন্টা পরে আসেন, আমি চেক করতেছি, কারণ আমার হাতে অন্য কাজ ছিল। তা হাতের কাজটা ছেড়ে আমি যখন ওই ফোনটা অন করতে গেলাম, ওই ফোনটা অন করার সাথে সাথে ভাই আমি দেখলাম ওই ফোনের ভিতরে আমার বউ আরশি আর যে লোকটা আমাকে ছবি দিয়েছিল ওই লোকটার মানে দুজনের জড়িয়ে ধরা একটা ছবি ওই ফোনের ডিসপ্লেতে। ফোনের ডিসপ্লেতে এই ছবিটা দেখার পর আমি তো অবাক হয়ে গেলাম, কিরে আরশি এবং এই লোক, মানে তখন খুব বিব্রত হয়ে গেলাম। তারপর তার ফোনটা আমি ঠিক করলাম, 1 ঘন্টা পরে সে আসলো। আসার পর বললাম যে ভাইয়া একটু বসুন, আপনার সাথে একটু কথা বলি, একটু কোল্ড ড্রিঙ্কস খান। উনি আমাকে বলেন না 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 আমার কাজ আছে। উনি মোটামুটি অনেক বড় লোক দেখে মনে হলো আর কি, টাকা পয়সাওয়ালা মানুষ, মানে যেটা দেখে বোঝা গেল ড্রেস আপে। তো আমি বললাম যে ভাইয়া কিছু মনে করেন না, একটু বসেন না, একটু কথা বলি। চলো তো যাবেনি। পরে আমাকে উনি তখন একটু কৌতূহলবশত জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে চিনেন নাকি, এমনভাবে আমাকে বললেন। আমি বললাম ভাই আপনাকে চিনি না, কিন্তু আপনি যে মানুষটাকে জড়িয়ে ধরে মোবাইলের ডিসপ্লেতে ছবি দিয়ে রাখছেন ওই মানুষটাকে চিনি। এটা বলার পর আমাকে বলে স্টুপিড, তুমি জানো আমি কে, আর এই কে। আমি দেখুন এটি কে ভাই, বলে এটা আমার ওয়াইফ। তাই আমি বললাম ও আচ্ছা ভালো কথা, তো ভাই একটু কথা বলি না, চলে তো যাবেনি। মানে আমার মনের ভিতরে এই জিনিসটা জাগলো যে আমার বউ আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেছে, এরকম দুর্ব্যবহার করেছে, এখন তার যে বর্তমান স্বামী আছে তার সাথে কেমন ব্যবহার করে, তার সাথে তার সম্পর্কটা কেমন, আমার ওয়াইফের তার সাথে সম্পর্কটা কেমন এক্স্যাক্টলি, এটা জানার জন্যই লোকটাকে দাঁড় করাইলাম। পরে আমি বললাম যে ভাই আপনারা বিয়ে করছেন কবে, বলে কি তো মাস 3 হয়েছে। আমি তখন বিষয়টাতে অবাক হয়ে গেলাম এই কারণে, আমি কিন্তু ঠিক 3 মাসের মাঝেই তাকে তালাক করছি। তাকে আমি এটা দিই, মানে সে এই লোকটাকে কবে বিয়ে করে ফেললো, মানে আমার কাছে আমার সাথে তালাক হওয়ার আগেই লোকটাকে কেউ বিয়ে করছে। পরে আমি বললাম যে ভাই ওনার নাম মাসুদ, মাসুদ ভাই একটু বসেন না, 1 মিনিট বসেন, চলে যাবেন তো বসেন, রিকোয়েস্ট করে বসেন। ভাই আপনি কী করেন? শুনলাম যে সে অনেক বড় ব্যবসায়িক, বিভিন্ন লেভেলে তার ব্যবসা বাণিজ্য আছে। যাই হোক তার সম্বন্ধে ওই ব্যবসার কথা না বলি, একটু উনি ভালো অবস্থানের ভিতরে আছে ঢাকা শহরে। তাই আমি বললাম ভাই আপনি যে বিয়ে করলেন মানে কীভাবে? পরে আমাকে বলে আমি রিলেশন করে বিয়ে করছি। এত প্রশ্ন আপনি আমাকে কেন করতেছেন? উনি আবার একটু পর রেগে যাচ্ছে, কিন্তু আমি আবার ঠান্ডা করতেছি, ভাই বসেন প্লিজ, রাগ করেন না, বসেন। তা বলে আমি রিলেশন করে বিয়ে করছি, প্রেম করছি। আমি বলো কত বছর? প্রায় 1 বছরের মতো। তখন আমি বুঝলাম যে আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় এই লোকের সাথে সে প্রেম করে, মানে আর সে লোকের লোকে প্রেম করে। তাহলে আমি বললাম যে ভালো কথা ভাই, কিন্তু আপনি কি জানেন যে আপনার ওয়াইফ ম্যারিড? পরে আমাকে বলে এই মিয়া কী বলেন আপনি, ও ম্যারিড হতে যাবে কেন? ওর বাবা বিল্ডার্সের বিজনেস করে, আমরা পারিবারিকভাবে অনেক আনন্দ ফুর্তি করে হুই হুল্লোস করে বিয়ে করছি, আমার ওয়াইফের আগে বিয়ে হতে যাবে কেন? আমি বলি আপনি নিজের একটু কন্ট্রোল করেন যাতে হার্ট অ্যাটাক না করেন, এই জন্য আপনি একটু বসেন। পরে আমি আমার সাথে উঠানো ছবিগুলো ওই লোককে দেখাচ্ছিলাম, যেটা আপনার ওয়াইফ না? পরে বলে হ্যাঁ। আমি বললাম আপনার ওয়াইফ আমার বউ ছিল, তা আপনার সাথে সংসার তো 3 মাসে, আর আমার সাথে 2 বছরের সংসার ছিল। উনি আমাকে বলে এই দোকান কি আপনার? আমি বললাম যে না, আমি এই দোকানের কর্মচারী, আমার একটা দোকান ছিল ওই পাশে, এবং দোকানটা অনেক বড় ছিল, আমি ওই দোকানটা বিক্রি করে দিচ্ছি ওর কাবিনের টাকা দেওয়ার লাগিয়া। পরে আমাকে বলে ভাই কী বলেন এগুলো? মানে ওই লোকটা তখন খুব মানে টেনশনে পড়ে গেছে, তার ঘাম বেরোতে শুরু হয়েছে। আমি বলি ভাই ঘাম বের করেন না, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন যে আমাকে এরকম করে ঠকাইছে। এখন আপনি তো বড় লোক মানুষ, আপনার আবার কোন দিক দিয়ে বাঁশ দিয়ে দেয়, এই জন্য আপনাকে জাস্ট কথাগুলো বললাম। উনি আমাকে বলে ভাই এটা আপনি কি বললেন? আমি তো ভাই উনি অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি ওনাকে বললাম যে ভাই আপনি টেনশন করেন না, সব ঠিক হয়ে যাবে, আপনি যান। লোকটাকে বুঝাই শোনায় বিদায় করলাম। এই লোকটাকে বিদায় করার মনে হয় 1-1.5 ঘন্টার মাঝে আমার নাম্বার একটা আননোন নাম্বার থেকে কল আসছে। তো অনেক সময় কাস্টমাররা কল দেয়, নাম্বার নিয়ে গেলে, তো ভাবলাম যে ওরকম কোনো কাস্টমার, ফোনটা রিসিভ করলাম। রিসিভ করা মাত্রই ভাই ওই পক্ষ থেকে আমাকে হুড়দুম গালাগালি করতেছে। ছোটো লোক, ইতর, নোয়াখাইলা, ফকিন্নের পোলা, ওইটা বলে খুব খারাপভাবে গালাগালি করেছে। তুই আমাকে চিনিস? আমি তোকে 14 শিকের ভাত খাওয়াবো, তুই আমার হাজব্যান্ডের কাছে কী বলছিস? পরে আমি কণ্ঠ শুনে বুঝলাম এটা আরশি। আরশি তুমি আমার সাথে এরকম করে কথা বলতেছো কেন? ও আমাকে বলে তোর এত বড় সাহস হলো কী করে যে তুই আমার হাজব্যান্ডকে উল্টাপাল্টা বুঝাইলি? আমার হাজব্যান্ডকে তুই, আমি বললাম যে উল্টাপাল্টা কী বুঝাইলাম? তুমি আমার প্রাপ্তন বউ, এটা তোমার হাজব্যান্ডকে বললাম। ও আমাকে বলে আমি তোর জেলের ভাত খাওয়াই ছাড়বো, এই করবো ওই করবো, মানে খুব দুর্ব্যবহার আমার সাথে। এরপরের দিন সকালবেলা এই লোক আমার কাছে আবারও হাজির, মানে ওই মাসুদ ভাই আইসা আমাকে বলতেছে যে পরশ ভাই আপনি যে তাকে বিয়ে করছেন, আপনাদের কাবিনের কাগজপত্রগুলো আমাকে দেন, আমি ওর নামে মামলা করব। এই যে বিয়ে হয়েছে বা ডিভোর্স হয়েছে এই জিনিসগুলো আমাকে দেন, আমি ওর নামে মামলা করব। আমি বললাম ভাই মামলা করে কী করবেন? বলে না ভাই আমি মামলা করব, কারণ ও আমার সাথে প্রতারণা করে আমার কাছে বিয়ে বসছে, এবং এই 3 মাসে আমার কাছ থেকে 3 কোটি টাকার উপরে নিয়ে গেছে। আমি শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে।
মানে 3 কোটি টাকা নাকি তার কাছ থেকে 3 মাসের মধ্যে নিয়ে গেছে এবং তার নামে জায়গা কিনছে, এটা কিনছে, ওইটা কিনছে বা অনেক কিছু করে ফেলছে। মানে এই লোকটা আগে একটা বিয়ে করছিল, তার ওয়াইফ মারা গেছে, 2টা বাচ্চা আছে এবং 2টা বাচ্চাকে দেখাশোনা করার জন্যই বিশেষ করে এই আরশির সাথে তার সম্পর্ক এবং আরশিকে সে বিয়ে করে। আমি তখন বললাম যে না ভাই, আমি এগুলো দিতে পারবো না। সে আমাকে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে, ভাই আপনি ডকুমেন্টগুলো দেন, আমি অন্যায় মামলা করবো। পরে যখন লোকটা এরকমই করতেছে, আর আমিও চিন্তা করছি আরশির একটা শাস্তি হওয়া দরকার, ওর একটা শাস্তি হওয়া দরকার, একটা সাজা হওয়া দরকার। আমি তখন আমার সমস্ত ডকুমেন্টগুলো লোকটাকে দিলাম যে জান আপনি মামলা করেন। সে কী করলো, মামলা করতে গেল, কী হইলো না হলে আমি জানি না। ওই দিনটা গেল, অ্যান্ড এরপরের দিন আমাকে ফোন দিয়ে উনি বলতেছে যে পরশ ভাই, আরশি কি আপনার সাথে আছে? আমি বললাম ভাই কী বলেন, আপনার কি মাথা ঠিক আছে নাকি? ও আমার সাথে থাকবে কেন? বলো ওরা তো ভাই বাসা থেকে পালাইছে। তাই আমি বললাম কী বলেন, বাসা থেকে পালাইছে? বলে হ্যাঁ বাসা থেকে পালাইছে, তো বাসাতে নাই, বাসা ছেড়ে দিয়ে চলে গেছে। আমি বলে বাসা ছেড়ে ওরা কোথায় যাবে? ওদের বাড়ি, ওরা ছাইরা যাবেটা কোথায়? পরে আমার বলে আরে ভাই ওদের বাড়ি মানে কি, আপনাকে বলছে এটা ওদের বাড়ি? আমি বললাম আপনিই তো বললেন এটা ওদের বাড়ি। পরে বলে হ্যাঁ আমিও জানতাম এটা ওদের বাড়ি, কিন্তু এটা তো ওদের বাড়ি না, ওরা এখানে ভাড়া থাকে। এই বাড়ির যে মূল মালিক সে অস্ট্রেলিয়া থাকে। আমি বললাম মানে কি, এটা ওদের বাসা না, এটা ওদের বাড়ি না? বলে না ভাই এটা ওদের বাড়ি না, ওর ভাই ওরা তো অনেক প্রতারক ভাই, একটা প্রতারক চক্র। আমি তখন বললাম যে আরে ভাই বলেন কি? তো আমিও তখন দোকান বন্ধ করে উনি আমাকে যেই ঠিকানা দিল সেই ঠিকানা দিলাম, আরশিদের বাসায় গেলাম, যা দেখতে পারি দারোয়ানের সাথে কথা বললাম। এই দারোয়ান বেটাও অনেক খারাপ, মানে এগুলোর সাথে দারোয়ান বেটাও জড়িত ছিল। দারোয়ান এখন আমাকে বলতেছে যে আমাকে তারা বলতো, মানে বাড়িওয়ালা তাদেরকে বলে দিছে তারা এটা দেখাশোনা করবে এই সেই, এই জন্য আমি তাদেরকে বাড়িওয়ালা মনে করতাম, কি তারা যে বাড়িওয়ালা এটা আমি নিজেও জানতাম না, দারোয়ান এটা বলে। তা অন্য ভাড়াটিয়ারাও একই কথা বলে যে না আমরা তো ওনাদের কাছে ভাড়া দিতাম না, আমরা তো ভাড়া দিতাম অস্ট্রেলিয়ার যে মালিক আছে তাদের সাথে ভাড়া দিতাম। অস্ট্রেলিয়ার মালিকের সাথে যখন যোগাযোগ করা হলো তারাও একই কথা বললো যে বাড়ি তো আমাদের, আমরা ভাড়া দিয়েছি, ওই ফ্যামিলিটাকে আমরা ভাড়া দিয়েছি, ওই ভদ্রলোককে আমরা ভাড়া দিয়েছি। তা কোথায় চলে গেছে আর কোনো সন্ধান পাওয়া গেল না। আমাকে যেই কাবিনে বিয়ে করছে, যে আইডি কার্ড দিয়ে বিয়ে করছে, ওই আইডি কার্ড ভুয়া, ওই আইডি কার্ডের ঠিকানা ছিল একটা, এবং এই লোকে যে বিয়ে করছে তাকে যে আইডি কার্ড দেওয়া হয়েছে ওই আইডি কার্ডের মানে ঠিকানাও ছিল ভুয়া। মানে 2টা আইডি কার্ডে ছিল ভুয়া আইডি কার্ডে বিয়ে করছে, যেখানে ও মানে নাম ঠিকানা যা দিয়েছিল, গ্রামের নাম বা লোকেশন, এগুলো সম্পূর্ণ মিথ্যা। ওই লোককে ঠিকানা দিয়েছে বাড়ি বরিশালে, আমাকে ঠিকানা দিয়েছে বাড়ি পুরান ঢাকায়। আমার ওই পুরান ঢাকায় ঠিকানাতে গিয়ে আমি কিছু পাই নাই, ওই লোকও তার ওই ঠিকানাতে গিয়ে কিছুই পাই নাই। 2টা আইডি কার্ড চেক করার পরেই বুঝে গেল 2টা আইডি কার্ডে ছিল ভুয়া আইডি কার্ডে বিয়ে করা হয়েছে। এবার মানসিকভাবে প্রচুর বিব্রত হয়ে গেলাম যে এখন কী করব। মানে ওরে তো আর খুঁজেই পাওয়া যায় না। এরকম করে সময়গুলো কাটতে অনেকগুলো দিন এখানে কেটে গেল, প্রায় 8-9 মাসের। তো ওই মাসুদ ভাইয়ের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। মাসুদ ভাই কী করছে না করছে এটা মাসুদ ভাই জানে, মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ নাই। এভাবে আমি তখন দোকানদারি করতেছি, এরকম মানে কোনোভাবে বলেছি এরকম করতে শাহিদা নামের এক মেয়ে আমার দোকানে আসছে। তা মেয়েটা আসার পরে আমি তাকে খুবভাবে চিনতে পারি নাই, মানে আদৌ ধারণা করে ফেলি যে এই মেয়েটা হচ্ছে আরশির বান্ধবী। এই মেয়েটা বেশ কয়েকবার আরশির সাথে আমার দোকানে আসছে এবং আমার দোকান থেকে মোবাইল ঠিক করে নিছে। ওই মেয়েটা একইভাবে মোবাইল ঠিক করার জন্য আমার দোকানে আসছে, এখন আমি যে দোকানে চাকরি করি ওই দোকানে। দেখার পরে আমি তখন বললাম যে আপু আপনি আরশির বান্ধবী না? পরে আমাকে বলে না ভাইয়া কোন আরশির কথা বলতেছেন, আমি কোনো আরশিকে চিনি না। পরে আমি বললাম যে এটা তো আরশির বান্ধবী, মানে আমি শিওর হয়ে গেলাম আর কি। শিওর হয়ে আমি বললাম যে দেখেন আপনি আরশির বান্ধবী, আপনি আমার সাথে মিথ্যা বলতেছেন কেন? এরকম করে আমি তখন কী করলাম, তার হাত থেকে মোবাইল ফোনটা টান দিয়ে নিয়ে গেলাম। টান দিয়ে নিয়ে গিয়ে দোকানে অন্য লোক ছিল, বললাম যে ওরে ধরেন। মোবাইলের লক খুলে ভিতরে আমি আরশির সাথে তার অনেকগুলো ছবি পাইলাম, যে দুজনে জড়াই ধরা ছবি। বললাম এটা আপনার কে? পরে বলে এটা আমার বান্ধবী। আরশি না? বলে হ্যাঁ। তা আপনি কেন বলেন আপনি আরশিকে চিনেন না? পরে আমাকে বলে ভাই আমি ফোন ঠিক করতে এসেছি, আমার ফোনটা ঠিক করে দেন, আমি চলে যাই, আপনি আমাকে কেন আটকাচ্ছেন? আমার অপরাধকে, আপনার সাথে আমার কোনো শত্রুতা আমি নেই। আমি বললাম আরশির নামে মামলা হয়েছে, আমরা মামলা করছি, আমরা কিন্তু আরশি রিলেটিভকে খুঁজতেছি, ওর কোনো আত্মীয় স্বজন বা কাউরে পাই কিনা। তো সেই হিসেবে আপনি ওর আত্মীয়, ওর সাথে আপনার ছবি আছে আপনার ফোনে, তার মানে আপনি জানেন ও কোথায় আছে, বলেন কোথায় আছে। বলে আমাকে ভাই আমি জানি না কোথায় আছে। আমি বললাম শোনেন আমি আপনাকে এখন পুলিশে দিব। এই কথা বলে মোবাইল বের করছি পুলিশকে কল করার জন্য। মেয়েটা আমার হাত চেপে ধরে কান্নাকাটি করে বলে ভাই আমি আপনাকে সব বলবো, আপনি প্লিজ পুলিশকে কল দিয়েন না। কিন্তু এখানে বলতে পারবো না, আপনি আমাকে একটু নীরব কোথাও নিয়ে চলেন, আমি আপনাকে সব কিছু বলতেছি। দোকানের মালিক সহ অন্য লোকেরা বলতেছে ভাই মেয়ে পালায় যাবে, ভাইগে যাবে, ওরে পালিয়ে যাবে, ভাইগে যাবে, ওরে যাইতে সুযোগ দিয়ে না, ওরে আটকান। পরে আমি বললাম যে তুমি কি আমার কাছে সত্য কথা বলবো? বলে ভাই আমি আপনার কাছে সব সত্য কথা বলবো, আমি একটাও মিথ্যা বলবো না, আপনি আমাকে একটু নীরব কোনো জায়গায় নিয়ে চলেন, আমি আপনাকে। পরে আমাদের দোকানের পিছনে আমরা মাঝে মাঝে খাওয়া দাওয়া করি, বসে বিশ্রামাগার আছে, তা বিশ্রামাগারের ভিতরে ওকে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে বললাম যে ঠিক আছে বলো তুমি কি বলতে চাও। পরে আমাকে বলে ভাইয়া আপনি তো আরশিকে অনেক গালাগালি করছেন বা অনেক খারাপ ভাবছেন, আরশি মেয়েটা আসলেই খারাপ না, এবং যেটা শুনলে আপনি ভীষণ অবাক হয়ে যাবেন, যেটা আপনাকে বললে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না, তাও বাস্তবতার খাতিরে আপনাকে বলতেছি। আপনি কি জানেন নোয়াব আলী নামের যে লোকটা আরশির সাথে থাকতো, ওই নোয়াব আলী লোকটা আরশির
আরশির বাবা না, এই নওয়াব আলী লোকটাই হচ্ছে আরশির প্রথম স্বামী। আমি তখন বললাম মানি, যে বৃদ্ধ লোকটা আরশির সাথে থাকতো আরশিদের বাসায়, এই লোকটা আরশির স্বামী? বলে হ্যাঁ, এটা তার প্রথম স্বামী, এবং একটা দুইটা না, তার প্রায় 16টার মতো বিয়ে হয়েছে। আমি বলি 16টা বিয়ে? বলে হ্যাঁ, কাগজপত্র হয়তো কম হতে পারে কিন্তু তার 16টা স্বামী আছে। আমি বললাম যেমন, এটা কীভাবে সম্ভব? আমাকে বলে ভাই জানেন, আরশি খুবই প্রত্যন্ত পরিবারের একটা মেয়ে ছিল, ওর বাড়ি ছিল সিলেটে এবং খুবই গরিব একটা মেয়ে ছিল। ও ঢাকাতে আসে, দেখতে শুনতে অনেক ভালো ছিল। গ্রামে ওর সৎমা আছে, সৎমায়ের কাছে নির্যাতিত হয়ে অপমানিত হয়ে সৎমাকে অনেক মারতো, গায়ে হাত তুলতো। অ্যান্ড তখন সে এই ঢাকাতে আসে, ঢাকাতে কাজের উদ্দেশ্যে আসে। যে লোকের মারফতে আসে, যে লোকটার সাথে আপনি চেনেন নওয়াব আলী, ওই নওয়াব আলী ওদের এলাকার মানুষের ছিল। এলাকার মানুষ থাকার পরিপ্রেক্ষিতে নওয়াব আলীর সাথে ওই ঢাকাতে আসে। আসার পরে এই নওয়াব আলীর বাসাও থাকতে শুরু করে। তো নওয়াব আলীর ওয়াইফ ছিল না এবং তার বাচ্চা কাচ্চারাও ছিল না। ওর বউ ছিল, বাচ্চা কাচ্চা ছিল, কিন্তু ওরা ওনার সাথে থাকতো না। ওনার ওয়াইফ ওনার বেবি নিয়ে চলে গেছে। ওনার একটু খারাপ চরিত্র ছিল, এই কারণে এই নওয়াব আলীর বাসায় থেকে ও তখন কী করতো, আমাদের গার্মেন্টসে চাকরি নেয়, ওই গার্মেন্টসে চাকরি করে। তা নওয়াব আলীর বাসায় ও ভাড়া দিত, কিন্তু নওয়াব আলী ভাড়া দিত, এখানেও থাকতো। অ্যান্ড থাকার পর তখন নওয়াব আলী হঠাৎ করে কি যাত্রার অনুষ্ঠানগুলোতে ও বিভিন্ন জেলাতে যাত্রা অনুষ্ঠান করে। এবং বাংলাদেশের বড় বড় সিনেমার নায়িকা, যেমন যাদের নাম বললে হয়তো একটা মেয়ে চিনে যাবেন, এরকম সুপারস্টার নায়ক নায়িকাদেরকে দিয়ে উনি যাত্রার অনুষ্ঠান করতো। সেই যাত্রার অনুষ্ঠানে উনি আরশিকে নিয়ে যাইতো। তখন হঠাৎ করে আরশি আমাদের সাথে গার্মেন্টসে চাকরি করতো, গার্মেন্টসের চাকরি ছেড়ে দিয়ে এই নওয়াব আলীর সাথে তখন সে বিভিন্ন যাত্রার অনুষ্ঠানে যাইতো। এবং যাত্রার অনুষ্ঠানে যাওয়ার পরে এই নওয়াব আলী তখন তাকে বিয়ে করে এবং তাদের ওই বিয়েতে আমরা সহ যাই। বিয়ের পরে এই নওয়াব আলী এই আরশিকে বিয়ে করে শুধুমাত্র আরশিকে আটকানোর জন্য, এবং আরশিকে আটকিয়ে আরশির ওই সুন্দর চেহারা কাজে লাগিয়ে ওই বিভিন্ন জায়গাতে যাত্রার যে অনুষ্ঠানগুলো করতো, সব অনুষ্ঠানগুলো আরশির মাধ্যমে পাইতো। যারা অনুষ্ঠানগুলো করতো তাদের কাছে আরশিকে পাঠাই দিত 2 থেকে 3 দিন আগে, এবং 2-3 দিন আরশি ওই লোকগুলোর সাথে থাকতো, তাদের সাথে সম্পর্ক হতো, এবং সম্পর্ক হওয়ার পরে তারা তখন এই কাজের সুযোগটা দিত বা জায়গা দিত। অনেক সময় দেখে যে অনেক এলাকাতে থানার ওসি ঝামেলা করতো, পুলিশে ঝামেলা করতো, ওই ওসি পুলিশের কাছে আরশিকে পাঠিয়ে দিত। যেখানেই ধরেন ওনার এই যাত্রার অনুষ্ঠানগুলো করতে বাধা দিত, যে লোকে বাধা দিত সেই লোকের কাছে নায়িকা ড্রেস পরে আরশিকে পাঠিয়ে দিত, এবং আরশি ওই লোককে সাথে থাইকা সব ম্যানেজ করে চলে আসতো। নামমাত্র শুধুমাত্র আরশি ওই লোককে, এবং ওই লোককে নওয়াব আলীর বউ ছিল, কিন্তু বাস্তবতায় আরশিকে দিয়ে ওই লোকে নওয়াব আলী ব্যবসা করাতো। এবং আরশি যখন প্রথম ঢাকাতে আসে, এই নওয়াব আলীকেও বাবা ডাক, আমাদেরকেও প্রথম পরিচয় এভাবেই করালি যে আমি ওনাকে বাবা ডাকছি, ওনার বাড়িও সিলেটেই, তো উনি আমার সম্পর্কে বাবা হয়, আমাকে এই পরিচয় দিছে। তো নওয়াব আলীর বাড়ি আসলেই সিলেট ছিল না, কোথায় ছিল সেটা কিন্তু আমরা জানতাম না, বাট আরশি বলছে সিলেটে, আর আরশির বাড়ি সিলেটে ছিল। তো দেখেন ভাইয়া, এই ঘটনা এবং এরপরে এই লোকটা আরশিকে দিয়ে এরকম করে বিভিন্ন যাত্রার অনুষ্ঠান দিত। যাত্রার অনুষ্ঠানগুলো আস্তে আস্তে করে বন্ধ হয়ে যায়, আগের মতো যাত্রা আর চলে না, যাত্রা বন্ধ হয়ে যায়। এবং যাত্রার অনুষ্ঠানগুলো যখন বন্ধ হয়ে যায়, তখন এই আরশিকে দিয়ে বিদেশি লোকদেরকে টার্গেট করাইতো। ফেসবুক, মেসেঞ্জার সহ বিভিন্ন মাধ্যমে বিদেশি লোকদের সাথে কথা বলাইতো, তাদেরকে টার্গেট করতো, এবং তাদের সাথে আরশি প্রেম করতো, মোবাইলে ভিডিও কলে প্রেম ভালোবাসা করে ওই লোকের কাছ থেকে আরশি লক্ষ লক্ষ টাকা নিয়ে আসতো। কিন্তু এতে একটা টাকাও আরশি নিত না, সমস্ত টাকাগুলো আরশি এই নওয়াব আলীকে দিয়ে দিত। এবং একটা পর্যায়ে বাংলাদেশে অনেক ধনাঢ্য পরিবারের সন্তান থাকে, তাদের সাথে আরশির প্রেম ভালোবাসা করাইতো, এবং মোটা কাবিনে বিভিন্ন কৌশলে, যেমনটা আপনার সাথে করছে, এরকম বিভিন্ন কৌশলে আরশিকে একটা কাবিনে বিয়ে করাইতো। এবং 1 বছর 6 মাস, 3 মাস, 2 মাস, 1 দিন, 3 দিনও থেকে ওই লোকের সাথে আগে পরে ওই নওয়াব আলী টেকনিক্যালি তালাক করাই ফেলতো, এবং তালাক করাইয়া ওই তালাকের কাবিনে টাকা নিয়ে যাইতো। এই নিয়ে নওয়াব আলী আজকে কয়েকশো কোটি টাকার মালিক, ঢাকা শহরে কয়েকশো কোটি টাকার মালিক। আপনি কেন, আপনার ওই মাসুদ কেন, যদি খুদ বাংলাদেশের সবচেয়ে বড় একজন বিজনেসম্যান বা অনেক টাকা মালিকও যদি চেষ্টা করে যে নওয়াব আলীকে ধরার, নওয়াব আলীকে ধরতে পারবে না। কারণ নওয়াব আলীর ব্যবসা শুধুমাত্র এই ঢাকাতে না, শুধুমাত্র চিটাগংয়ে না, নওয়াব আলীর ব্যবসা আমেরিকা, কানাডাতেও আছে। আমি বললাম কি বললেন? বলে হ্যাঁ। আর এই শুধুমাত্র তার এই ব্যবসার সুযোগ সুবিধা, টাকা পয়সা সে একমাত্র পাইছে আরশিকে দিয়ে। এবং আপনি এটা শুনলে অবাক হবেন, আরশি একবার কানাডাতেও গিয়েছে। আমি বললাম বলে হ্যাঁ, আরশিকে কানাডাতেও পাঠানো হয়েছে এরকমভাবে 1 সপ্তাহের জন্য, তাও এক কানাডিয়ান নাগরিকের কাছে। ওই নাগরিকের সাথে আরশির ছবি আদান প্রদান করে নওয়াব আলী পাঠাইছে। এই স্টোরিগুলো জানার পরে আমি তো তখন আসমান থেকে পড়ি, আল্লাহ, আমি তো তখন মাসুম বাচ্চা। এই মেয়েটার নাম ছিল শাহিদা মেয়ের মুখে আরশির গল্প শোনার পরে আমার কাছে মনে হলো আমি তো দুধের বাচ্চা, এই গল্পে আমি তো শিশু। পরে আমি বললাম, এই যে আরশি এখন বলে আরশি এখনও নির্যাতিত, আরশির আসলেই কিছু নাই, আরশির এখনও ব্যাংকে অ্যাকাউন্টে 2টা টাকা নাই, বা আরশির কোনো ভবিষ্যতে আরশি এখনও ওই লোকটার কাছ থেকে নির্যাতিত হচ্ছে। আমি তখন মেয়েটার পায়ে ধরে বললাম, শাহিদা,
আরশি এত সুন্দর একটা মেয়ে, কিন্তু ওর জীবনটা এইভাবে নষ্ট হচ্ছে। আমি মেয়েটাকে বাঁচাতে চাও। আমাকে বলে বাঁচাইতে ওকে পারবেন না, ওরে এরকম বাঁচানোর জন্য অনেকে আসছে কিন্তু কেউ ওকে বাঁচায় নেই, সবাই শুধুমাত্র ওকে ইউজ করে গেছে। আমি তখন বললাম, ওকে তুমি আমার ঠিকানাটা দাও, আমি একটু ওর সাথে যোগাযোগ করব। আমাকে বলে, ভাইয়া আপনার কথা শুনে আমার ভালো লাগলো, যার জন্য আমি ওকে আপনার ফোন নাম্বারটা দিচ্ছি, কিন্তু ওর ঠিকানা দিতে পারবো না, জাস্ট ফোন নাম্বারটা দিচ্ছি, ও যে ফোনটা এখন ইউজ করে আপনার সাথে কথাবার্তা বলেন অ্যান্ড দেখেন ওকে একটু ভালোর পথে নিয়ে আসতে চান কিনা। ওর সাথে আমার লাস্ট কয়েকদিন আগেও কথা হয়েছে, আমাকে বলছে যে শায়দ আমি ভালো হতে চাই, যদি এরকম একটা ভালো ছেলে পাই যে অনেক গরিব, যার টাকা নাই পয়সা নাই, প্রয়োজনে রিক্সা চালায়, মেতরের কাজ করে, মুসির কাজ করে, আমার তাতেও আপত্তি নেই, ওই ছেলেটাকে বিয়ে করে সংসার করতে চাই, আমি এই নরকের জীবন থেকে মুক্তি পেতে চাই। পরে আমি তখন বললাম যে ঠিক আছে, তুমি আমাকে একটু আরশির সাথে কথা বলাই দাও। অ্যান্ড এরপরে সে আমাকে ফোন নাম্বারটা দিলাম, আমি শায়দাকে ছেড়ে দিলাম, তাকে রাখলাম না। রাত্র 10:30 বাজে আমি ওকে তখন কল দিলাম, আরশিকে কল দিলাম। কল দেওয়া মাত্রই আরশি তখন কলটা রিসিভ করছে। রিসিভ করা মাত্র আমি বললাম, আরশি তোমার পায়ে ধরি, আমি তোমার কোনো ক্ষতি করবো না, আমি তোমার স্বামী পরশ বলতেছি, তুমি আমার লাইনটা কেটো না, তোমার কাছে আমার অনুরোধ, তোমার লাইনটা কেটো না, তুমি প্লিজ আমার কথাটা একটু শোনো, ফোনটা কেটো না আরশি। পর আমাকে বলে, কেন ফোন করছো? আমি বললাম, আরশি আমি তোমার সম্বন্ধে সব কিছু জেনেছি, শাহিদা আমাকে সব কিছু বলেছে। ও আমাকে বলে, হ্যাঁ শাহিদা তোমার এখান থেকে বের হওয়ার পর আমাকে ফোন করে আমাকে জানাইছে, আমার ফোন নাম্বার তোমাকে দিয়েছি, এটাও আমাকে বলছে। আমি তখন বললাম, দেখো আরশি, আমি জানি তুমি এরকম একটা চক্রান্ত প্রতারণার শিকার, তো তুমি এই পথ থেকে বেরিয়ে আসো। আমাকে বলে, কি আমাকে এখান থেকে বের করবে? আমি বললাম, আমি বের করব, তুমি শুধু একটাবার আমার সাথে দেখা করো, আমরা এই শহর ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাব, যেখানে থাকবে না প্রতারণা, ছলনা, তোমার স্বামীর মতো নরপিসাদ কোনো মানুষ থাকবে না, মাসুদের মতো মানুষ, আমরা সব কিছু ছেড়ে চলে যাব। ও তখন কান্না করে আমাকে বলে, সত্যি তুমি আমাকে এরকম কোথাও নিয়ে যাবা? বিশ্বাস করো, আমি এই জীবনে অনেক ছেলেদের সাথে রাত কাটিয়েছি, অনেক লোককে কাবিন করে বিয়ে করেছি, কিন্তু মন থেকে যদি কাউকে ভালোবেসে থাকি তাহলে তোমাকে ভালোবাসছি। আমি তোমার কাছে অনেক ভালোবাসা পাইছি, এবং দীর্ঘ সময় যদি কারোর সাথে থেকে থাকি, আমি তোমার সাথেই থেকেছি। আমি তোমার সাথে আরও থাকতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা আমাকে তোমার সাথে থাকতে দেয় নাই, আমাকে ওইখান থেকে আমার স্বামী আমাকে তোমার সাথে ওইখানে থাকতে দেয় না। আমি তখন বললাম, যে লোকটা তোমার স্বামী ছিল, যে লোকটা তোমাকে বিয়ে করছে, তুমি তাকে বাবা করে ডাকতো, আমার সামনে কতবার বাবা ডাকলা। ও আমাকে বলে, কী করব, এটা ছিল আমার অভিনয়, আর এই অভিনয় না করলে তো আমি এখানে টিকে থাকতে পারবো না। আমি তখন বললাম, শহরটা এরকম কেন? এই শহরে কি মানুষের মাঝে কোনো মায়া ভালোবাসা কোনো কিছুই নাই? এই শহরটা এতটা নিষ্ঠুর কেন? আমাকে বলে, প্লিজ আমাকে শহর থেকে তুমি দূরে কোথাও নিয়ে যাও, যেখানে মানুষের ওই আকর্ষণ থাকবে না, আমি গ্রামে বসবাস করতে চাই। আমি তখন বললাম, তুমি আমার সাথে আমার গ্রামে যাবা? ও আমাকে বলে, হ্যাঁ যাবো। আমি বললাম, সত্যি যাবা তো? বলে, হ্যাঁ যাবো, তুমি আমাকে গ্রামে নিয়ে যাও, আমি তোমার সাথে গ্রামে যাব, আমি শহর থেকে চলে যাও, তুমি কালকে আসো আমার সাথে দেখা করো। ও বলে, আমাকে পুলিশে ধরাই দিবা না তো? আমি বললাম, না আরশি, আমি তোমাকে পুলিশে ধরাই দিব না, আমি তোমাকে পুলিশে ধরাবো না, তুমি আসো, আমি তোমার হাতটা ধরে আমি নতুন করে তোমার সাথে নতুন জীবন শুরু করব, সব কিছু বলে আমি তোমার মাঝে এক অন্যরকম আমাকে খুঁজে বের করব, তুমি আমার কথা শোনো। এবং এরকম করে বোঝানোর পরেই ওই তখন আমার সাথে দেখা করার জন্য আসে। যে আমি আমার ব্যাগপত্র যা কিছু আছে সব কিছু রেডিমেডি করে আমি ঠিকঠাকই, ও যখনই আসে ওকে দেখার মতো পরীর মতো একটা মেয়ে ছিল, আরও সুন্দর হয়ে গেছে। আসার পর আমি তাকে বললাম যে চলো নোয়াখালী চলে যাব। ও আমাকে বলে, কোথায় যাবো? বলছে, নোয়াখালী, তুই তো আমার বউ, চলো নোয়াখালী চলো। অ্যান্ড ও আমার কথা রাজি হয়ে গেলো। আমি তখনই বাসে উঠে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিলাম, এবং ডিরেক্টলি আমার বাড়িতে। মা তো দেখে অবাক, মা আমাকে বলে, কী রে এই মেয়ে কি? বললাম, মা আমি ওকে বিয়ে করছি। মা বলে, এত সুন্দর মেয়ে তুই বিয়ে করে নিয়ে আসলে, মেয়ের ঠিকানা কি? আমি বললাম যে ঠিকানা ঢুকানো পরে তুমি আগে ওকে ঘরে নিয়ে যাও। এবং আমি তখন তাকে ঘরে নিয়ে গেলাম। ঘরে নিয়ে যাওয়ার পরে আমার মা তখন ওর সাথে থাকতে শুরু করে, ও তখন আমার ঘরে থাকতেছে। আলহামদুলিল্লাহ সব কিছু খুব ভালোই চলতেছে, কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই। একইভাবে ও আমার সাথে খুব মিষ্টি মধুর সম্পর্কের মাঝে জড়িয়ে আছে। ও আমাকে অনেক বুঝে, আমিও অনেক বুঝি। এভাবে প্রায় মাস দেড়েক থাকার পরে আমার মা বারবার বলে যে মেয়ের বাড়ি কই, মেয়ের ঠিকানা কই। আমি মাকে সবসময় বলি যে মা দেখো, এই মেয়ের পারিবারিক অবস্থা অনেক ভালো, এই মেয়ের বাবা অনেক বিজনেসম্যান। মানে আরশি আমাকে আগে যা বলেছিল, ও হয়ে মাকে মিথ্যা বলতাম যে মূলত আমি ওকে ভালোবাসছি, এই সেই। মা ওই কথাগুলো শুনেই কিন্তু আরশির সাথে আমার সম্পর্ক রাজি হয়েছিল, এবং বারবার মেয়ের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য আম্মু চেষ্টা করে। দীর্ঘ প্রায় 3 মাস পরে আমার আম্মু ডিরেক্টলি একদিন আমাকে বলতেছে, এই মেয়েটা ভালো না, এই মেয়েটার চরিত্রের সমস্যা আছে, এবং ও বিভিন্ন ঘাটের পানি খাওয়া একটা মেয়ে, বিভিন্ন ছেলের সাথে রাত কাটানো একটা মেয়ে। আমার মা আমাকে বলে। আমি তখন বলি, মা তুমি আমাকে এগুলো কী বলো, এটা তুমি কী বলতেছো? মা আমাকে বলে, দেখ মেয়ে মানুষটি আমাকে চিনাতে হবে না, আমি মেয়ের চোখের দিকে তাকিয়ে ওর জীবন বৃত্তান্ত বলে দিতে পারবো, এবং তুই যে বললি মেয়ের ঠিকানা খুঁজে বের কর। এরকম করে আমার আম্মু তখন আমাকে প্রেশার দিতে শুরু করে। তখন আরশিও টেনশনে পড়ে, আমিও টেনশনে পড়েছে। এভাবে আরশি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এখন কোথায় যাবে, সব ছেড়ে তো চলে আসছে, এবং ওর ওই প্রতারক স্বামীকে ছেড়েও চলে আসছে। পরে ও খাওয়া দাওয়া করে নেই। এভাবে প্রায় 15-20 দিন যাওয়ার পরে হঠাৎ করে আরশির প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত বেরোতে শুরু হয়। আমার কাছে কিন্তু ওই সময় কোনো টাকা পয়সা নেই, আমি কিন্তু শূন্য হাতে, আম্মু টাকা দেয়, আম্মুর টাকায় চলি।
পরে এমতো অবস্থা আরশিকে তখন আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার আমাকে বলে যে আরশির প্রস্রাবে ইনফেকশনের ওষুধ দেয়, এবং ইনফেকশনের ওষুধ খাওয়ানোর পরে দেখি যে ওর প্রস্রাবের রাস্তা দিয়ে পুঁজ বের হয়, বিভিন্ন ধরনের পচা ময়লা, মানে লাল রক্ত, এরকম খুব খারাপ অবস্থা। অ্যান্ড তখন আমি ডাক্তারের কাছে নিলে পরে ডাক্তার তখন আমাকে বলে এটা খুব খারাপ একটা রোগ হয়ে গেছে, এটা অপারেশন করতে হবে, এবং সে মর্মে প্রায় 6 লাখ টাকার মতো লাগবে, 5-6 লাখ টাকার মতো লাগবে। তা আমার কাছে তখন 1 টাকাও নেই। আমি তখন আম্মুরে বললাম যে আম্মু এই অবস্থা, ওরা তো চিকিৎসা করতে বড় টাকার দরকার, এই ধরনের রোগ। আমার আম্মুকে বলি, যখন রোগের কথা আমার আম্মারে বলি, আমার আম্মা বলে ও মাই গড, তার মানে এই মেয়ে এইরকম কাজ করে এই রোগ জন্মাইছে। কারণ এই রোগটা একটা মেয়ের তখনই হয় যখন মেয়েটা বিভিন্ন ছেলেদের সাথে অবৈধ সম্পর্ক করে, খারাপ সম্পর্ক করে, তখনই মেয়ের এই ধরনের রোগগুলো হয়। আমি যে তোকে বলছিলাম এবার সত্যতা প্রমাণ পাইছিস, তুই মেয়েকে ছাড়। আমার শুরু করছে আমার উপরে অত্যাচার, অবিচার, নির্যাতন। আমি আর এগুলো নিতে পারতেছি না। নিতে না পেরে একটা সময় আমি আরশিকে নিয়ে পালিয়ে চলে আসি নোয়াখালী সদরে। নোয়াখালী শহরে আসে একটা ঘর ভাড়া করে আমি টুকিটাকি ওইখানে মোবাইল টোবাইল ঠিক করার কাজ করতেছি। কিন্তু আরশির চিকিৎসা আমি করতে পারি না, ওর চিকিৎসা আমি কোনোভাবেই করতে পারি না। আমি কোনোভাবেই টুকিটাকি মোবাইল ঠিকঠাক করি, ওগুলো করি আমি তখন ওখানে টিকে আছি। এভাবে দিন যত সামনের দিকে যাচ্ছে আরশির অবস্থাও ঠিক ততটাই খারাপ হচ্ছে। বাট অপারেশনের জন্য আমার কাছে কোনো টাকা নাই, এবং ওরই প্রতারক বাবার সাথে, প্রতারক স্বামীর সাথে, নোয়াব আলীর সাথে আমি যোগাযোগ করি টাকার জন্য। নোয়াব আলী আমাকে বলে তোর কয় কোটি টাকা লাগবে, তুই আরশিকে নিয়ে আমার কাছে আয়, আমি তোকে টাকা দিব। আরশি আমাকে বলে তুমি ওর কাছে যেও না, ওর কাছে গেলে ওর সাথে সমস্ত খারাপ লেভেলের লোকদের সাথে ওর সম্পর্ক তোমাকে মেরে ফেলবে, তুমি যাইও না। আমি তখন আর ওর কাছেও গেলাম না। যাওয়ার পরে এর মাঝে হুট করে আমার আম্মা আমাকে কল দিয়ে বলতেছে তুই কি ওই মেয়েরে ছেড়ে দিছস? আমি বলি মা, ওকে তোর বাবা নিয়ে গেছে। মা আমাকে বলে সত্যি কথা? আমি মিথ্যা বললাম আর কি, যাতে মা আমার উপর একটু স্বস্তি পায়। পরে আমাকে বলে আমি তো এরকম তোর জন্য একটা বিয়ে ঠিক করছি, মেয়েও দেখতে শুনতে অনেক ভালো, মেয়ের গয়নাগাটি দিবে, মেয়েরা ওরা সাজাই দিবে, এরপরে এরকম টাকা দিবে। আমার আম্মা এগুলো বলে। আমি তখন বললাম কি বললা তুমি, সত্যি নাকি? আমার আম্মু বলে হ্যাঁ সত্যি। ভাই এর ভিতরে আমার হঠাৎ করে মাথায় একটা অন্যরকম প্ল্যান চলে আসছে। প্ল্যানের কথা আমি পরে বলি। আমি তখন আম্মারে বললাম যে আম্মা, আরশি তো আমাকে ছেড়ে চলে গেছে, তুমি আমাকে বিয়ে করালে আমি বিয়ে করব, কিন্তু গোপনে। আমি কোনো অনুষ্ঠান করতে যাই না, গোপনে বিয়ে করব। আমার আম্মা বলে ঠিক আছে, তাহলে যদি গোপনে বিয়ে করতে হয় তুই চলে আয়। তাই আমি বললাম যে ঠিক আছে, তাহলে কবে আসবো? আমার আম্মা বলে যে কালকেই আয়। আমি কিন্তু আরশিকে কিছু বলি না। আমি বলছি আরশি আমি ঢাকায় যাবো একটা কাজের উদ্দেশ্যে, আরশি আমাকে ঢাকা যাইতে দেয় না। আমি তারপর তার সাথে তর্কাতর্কি করে ঢাকায় যাবো এই কথা বলে আমি তখন বাড়িতে গেছি, গ্রামে। সকালে গেছি, আমার আম্মা দুপুরে মেয়ে দেখার জন্য মেয়ের বাড়িতে নিয়ে গেছে। মেয়েও দেখতে শুনতে ভালো, আমার মেয়েকে আমাকে বিয়ে করাবে। এবং আমি বললাম যে ঠিক আছে। আম্মা বলে 2 দিন পরেই বিয়ে। অ্যান্ড সেটা বলার পরে আমি আবারও নোয়াখালীতে আসি, এসে আরশির সাথে দেখা করি। আমি বললাম যে আমার এক চাচাতো বোনের বিয়ে, আমার যাওয়া লাগবে। আরশি আমাকে বলে আমাকে শুনে নিয়ে চল। আমি বলি দেখো, আমি আম্মাকে বলছি তোমার সাথে আমার সম্পর্ক নাই, কারণ এটা বললে তো কোনোভাবেই আমি তোমাকে আমার করতে পারবো না। আমি আম্মুর কাছ থেকে দেখি কোনো টাকা নিতে পারি কিনা, মিথ্যা বইলা তোমার চিকিৎসা করার জন্য। ও আমাকে বলে আচ্ছা ঠিক আছে। পরে আমি আরশিকে নোয়াখালী শহরে রাইখা আমি আম্মার কথা মতো একদিন বিকেলবেলা পারিবারিকভাবে ওই মেয়েকে বিয়ে করি। যেদিন বিয়ে করি সেদিন মেয়েকে বিয়ে করে মেয়ের পরিবার থেকে উঠে নিয়ে আসি। আসার পরে আমাদের যে বাসররাত হবে, মেয়ের মা কিন্তু, মেয়ের বাবাও বিদেশে থাকে, মেয়ের বাবা ইতালিতে থাকে, এবং মেয়ের মাও ভালো অবস্থানে আছে। তারা কিন্তু মেয়েকে একদম সাজেও পরাইয়া দেয়, একদম গয়নাগাটি দিয়ে সাজে দেয়, প্রায় 6-7 লাখ টাকা শুধু স্বর্ণ গয়নায় দেয়। এভাবে বউ সাজিয়ে মেয়েরে দেয়। এবং আমার যখন বাসর হবে, বাসরের আমি এখন প্ল্যানিংয়ের কথাটা বলি। যখন আমার আম্মা বলছে মেয়েরে বউ সাজিয়ে দিবে, স্বর্ণগয়না দিয়ে মোড়ায় দিবে, আমি কিন্তু ওই স্বর্ণগয়নার জন্য মেয়েটাকে বিয়ে করছি, আর কিছুই না। বাসর ঘরে আমি ওর গলা থেকে, কান থেকে, সমস্ত কিছু থেকে আমি স্বর্ণগয়নাগুলো খুইলা আমি সুন্দর করে রাখি। রেখে ওর সাথে আমি স্বামী স্ত্রীর সম্পর্ক করতে চাই না, কিন্তু মেয়েটা জোর করে করে। এবং স্বামী স্ত্রীর সম্পর্ক হইলেও তখন শুয়ে পড়ে, আমিও শুয়ে পড়ি। আমি কিন্তু ঘুমাই না, তখন ঘুমিয়ে যায়। ও যখন ঘুমিয়ে যায় রাত 3টা 3:30টার দিকে, আমি তখন ওর এই সমস্ত বিয়ের গয়নাগাটিগুলো নিয়ে রাতে 3:30 বাজে ওইখান থেকে পালাই আসি। আমার বাড়ি থেকে পালাই আমি তখন মোবাইল ফোনটাই বন্ধ করে দিই। মোবাইল ফোনটা বন্ধ করে দৌড়ে আইসা আরশিরে নিয়ে আমি সিরিয়াসলি চলে যাই চট্টগ্রামে। এবং চট্টগ্রামে মেডিকেলের এক ডাক্তারের সাথে কথাবার্তা বলে আমি তখন আরশির অপারেশনের ব্যবস্থা করি, এবং আরশির অপারেশনটা করি। এবং সম্পূর্ণ টাকাটাই ছিল ওই গয়না বিক্রির টাকা। গয়না বিক্রির টাকা আরশির অপারেশন করি, এবং আরশির অপারেশন সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে আমি আর আমার আম্মার সাথে যোগাযোগ করি না। এভাবে আমি তখন নোয়াখালীতে পড়ে আসি। একটা সময় আরশি বাচ্চা কনসেপ্ট করে, যদিও ডাক্তার বলেছে যে ও মা হবে না, কিন্তু আল্লাহর কি হুকুম, ও বেবি কনসেপ্ট করে। এবং বেবি কনসেপ্ট করার পরে আমার একটা মেয়ে সন্তান হয়। মেয়ে সন্তানটার ছবি আমি তখন ফেসবুকে দিই, এমনি দিই, অমনি দিই। কীভাবে জানি আমার মা আমার মেয়ের ছবিটা দেখছে, আমার সন্তানের ছবিটা দেখছে। দেখার পরে আমার মা কান্নাকাটি করে, যা হবার তা হয়েছে। আমার আম্মা কিন্তু জেল খাটছে। আবার আমি যেভাবে মেয়ের গয়নাগাটি নিয়ে পালাই গেছে, পরে মেয়ের পরিবারে মামলা দিছে, আমার আম্মা জরিমানাও দিছে, 15 দিনের মতো জেলও খাটছে। পরে আমি আম্মা কান্নাকাটি করে যে একটা কাজ কর, তুই চলে আয়, যা হবার তা হয়েছে। আমার নাতিনটার দেখে আমার পরাণ ভরে গেছে, তুই চলে আয়। ওই সময় তো আমার আব্বু মারা গেছে।
আব্বু মারা গেছে, প্রতিবন্ধী ভাইটা আর আম্মু একসাথে থাকতো। পরে আমি চিটং থেকে পুনরায় আবারও আমি আর সে মিল্লা আমার ওই মেয়েটাকে নিয়ে আমি বাড়িতে যাই। বাড়িতে গেলে আম্মু আমার সাথে খুব ভালো আচরণ করে, অনেক ভালো আচরণ করে, আমার সাথে উঠে বসা আমার মেয়েটাকে নিয়ে অনেক ভালো আম্মু। এই ভালোর মাঝে আম্মু হঠাৎ করে যে কী করলো ভাই জানি না, আরশিরে কি খাওয়াই দিল না কি করলো, আমার আরশি গ্রামে যাওয়ার প্রায় মাস তিনিক পরেই হঠাৎ করে পাগল হয়ে যায়। এবং এমনভাবে পাগল হয় আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই, বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যাই, কোনো ডাক্তার কোনো রোগ খুঁজে পায় না। এবং আমি ওকে কুন্দায় দিয়ে রাখি, মানে মেন্টাল হসপিটালে ভর্তি করে রাখি, সেখান থেকেও প্রায় পুরো 8-9 মাসের মতো ভর্তি করে রাখি, সেখান থেকেও তার কোনো চিকিৎসা হয় না। এবং বড় বড় কবিরাজদের কাছে নিলে কবিরাজরা একটা কথাই বলে, ওরে যে জিনিস খাওয়াই দিছে ও ভালো হবে না। কবিরাজ বলে যে জিনিস ওকে খাওয়াই দেওয়া হয়েছে ভালো হবে না। আমার মাকে বলি, আমার মাও স্বীকার করে যে হ্যাঁ আমি ওরে খাওয়াই দিছি, কারণ এই মেয়ের জন্য তোর জীবন নষ্ট, এই মেয়ের জন্য আমি জেল খাটছি, এই মেয়ের জন্য আমি জরিমানা দিছি, এই বেশ্যা খারাপ একটা মেয়ে তোর জীবনটা নষ্ট করছে, তাই এই মেয়ে যাতে আর কারো জীবন নষ্ট করতে না পারে এই জন্য আমি এই অবস্থা করছি। এবং এই মেয়ে ঢাকা শহরে অনেক ছেলের সাথে এই ধরনের কাহিনী করছে। এই মেয়ের জীবন বৃত্তান্ত আমি জেনে শুনেই ও একটা কাল সাপ, যার জন্য আমি কাল সাপটাকে মেরে ফেলেছি, যাতে আমার ছেলের মতো করে, আমার ছেলে সহজ সরল ছেলেকে যেরকম সবল মারছে এমন করে যাতে আর কাউকে সবল মারতে না পারে। সালটা ছিল 2018 নভেম্বরের দিকে আরশি পুরোপুরিভাবে পাগল হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এবং নোয়াখালী শহরের রাস্তায় এখানে ওইখানে বিভিন্ন জায়গাও থাকে, বিভিন্নভাবে থাকে। একটা পর্যায়ে আমি তখন আর না পাইরে আমার মারে নিয়া, যখন আমি আর পারতেছি না তখন আমি শেষ পর্যন্ত পালিয়ে যাই এবং আমার মেয়েটাকে নিয়ে বাড়ি থেকে চলে যায় এবং আমার ওই পাগল বউটাকে নিয়ে আমি চলে যাই। যাওয়ার পর আমি ওইখানে গিয়ে নোয়াখালী থেকে আমি তখন একটা মোবাইলের দোকানে পুনরায় আবারও চাকরি নেই। আমি হাতের কাজটা শিখছি, এই জন্য হয়তো আল্লাহ আমাকে 2টো ভাত খাওয়াচ্ছে, তা নাহলে 2টো ভাতও পাইতাম না। একটা আবার যেখানে চলে যাই, সকালবেলা আমি ওর পায়ের ভিতরে শিকল বাইদা ধরেন দোকানে আসতাম এবং আসার পরে আবার রাতের বেলায় গিয়া পায়ের শিকল খুইলা আমি ওরে ঠিক করতাম। ও এই শিকলে বাঁধা অবস্থায় পায়খানা করে দিত, প্রস্রাব করে দিত, আমি দিনের বেলা গিয়ে সব পরিষ্কার করতাম। 2018 সাল থেকে আমি ধরেন এইভাবেই 18 থেকে 19, 20, 22, 21, 22, 23, আজকে 24, প্রায় 6 বছরের কাছাকাছি একইভাবে করোনার সময় পর্যন্ত আমি ওরে শিকল দিয়া পায়ে বাইতে আমি এই দোকানে যাইতাম, দোকান করতাম। আইসা আবার ওর পায়ের শিকল খুলে ওর প্রস্রাব পায়খানা পরিষ্কার করে নিচেতে গোসল করাইয়া খাওয়াইতাম। এখন আমার মেয়েটা একটু বড় হয়েছে, বড় হওয়ার কারণে এখন আর আমার আগের মতো কষ্ট হয় না এবং আরশিও এখন পুরো আগের মতো আর অতটা করে না, একটুখানি ঠান্ডা হয়েছে, আগের মতো যেরকম পাগলামি টাগলামি করে না। শিকল দিয়ে না বাঁধলেও সমস্যা না, আগে যেরকম বাইরে পালায় যেত এখন বাইরে যায় না, ঘরের মধ্যেই বসে থাকে। তারপর আমি ঘরে তালা মেরে যাই, যাওয়ার সময় আমার মেয়েরে রাইখা ঘরে তালা মেরে যাই। তা আমার মেয়ে ওরে খাওয়ায় টাওয়ায় সব কিছুই করে। তারপর অনেকে আমাকে বলে যে এইভাবে পাগলের কাছে মেয়েটাকে রেখেছে, যে কোনো সময় মেয়েটাকে মেরে ফেলতে পারে। তো এই ভয়ও আছে যে কোনো সময় মেয়েকে মেরে ফেলে কিনা, এই জন্য একটা কাজের মহিলাকেও রাখছি ইদানিং ধরে, একটা কাজের মহিলাকে রাখছি, কাজের মহিলা আছে ভিতরে, আমার মেয়েটাও থাকে। তো এখন মোটামুটি একটু ভালো অবস্থানের ভিতরে আছে। আর সেটা পাগলামি অনেকটাই কমেছে, আস্তে আস্তে হয়তো ভালো হয়ে যাবে। ডাক্তারের কাছে নিয়ে গেলে অনেক ডাক্তারে বলে বছর খানিকের মধ্যে হয়তো আগের যা পজিশনে চলে আসবে, ভালো হবে। তাপন ভাই, আমি প্রতিদিন আপনার গল্পগুলো শুনি এবং আমার বউকে আমি এতটাই ভালোবাসি যে ওর যদি কিছু আসলে মানে কি বলবো, ও যে এরকম করে প্রস্রাব পায়খানা করতো, আশেপাশের ফ্ল্যাটের মানুষরা এসে আমাকে গালাগালি করতো, তারা পর্যন্ত মানে নাকে কাপড় দিয়ে রাখতো। আমি কোনোদিনও ওর এই প্রস্রাব পায়খানা পরিষ্কার করার সময় নাকে কাপড় দিতাম না। আমি নিজের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে ওকে গোসল করে তারপরে নিজে হাতে খাওয়াই ওরে নিয়ে ঘুমাইতাম। তা আমাদের জন্য দোয়া কইরেন, আমরা যাতে বাকি জীবনে এভাবেই থাকতে পারি। আমি মনকে একটা কথা বলেই সান্ত্বনা দিই যে আমার আরশি পর্যন্ত আরও হাজারো খারাপ কাজ করতো, কিন্তু আমি আরশিকে হাজারো খারাপ কাজ থেকে ভালো করেছি, এই জন্য হয়তো আমি আল্লাহর কাছে ভালো পাবো। এবং আমার মা আমার সাথে আর কোনো যোগাযোগ রাখে না। আমার প্রতিবন্ধী ছোটো ভাইটাকে আমার মা বিয়ে করাইছে কয়েক বছর আগে, এক মেয়েকে বিয়ে করাইছে, মহিলাকে আর কি। ওই বিয়ে করানোর পর আমার মা ওইভাবেই আমার প্রতিবন্ধী ভাইটাকে নিয়ে ওইখানেই আসে, আমার সাথে কোনো যোগাযোগ নেই। নোয়াখালী শহরে আমি এখনও আসি, যদি কখনও আসেন ভাই আমার সাথে দেখা করে যান। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। নোয়াখালীর ভাই পরশের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। দেখেন, আমি অনেক সময় গল্পের শেষের দিকটা স্কিপ করে ফেলি। বেশ কয়েকদিন ধরে ওনার নাম আমি জানি না, কমেন্ট বক্সে গেলে ওনার কমেন্টটা পাই। তিনি সবসময় বলে যে আপন ভাই গল্প হোক না 4 ঘন্টা, কোনো সমস্যা নেই, আমরা আপনার গল্প শোনার জন্য প্রস্তুত, বা লম্বা গল্প হলো আমরা শুনবো। ওনার কমেন্টটা দেখেই আমি আজকের এই গল্পটা স্কিপ করলাম না, গল্পটা পুরোপুরিভাবে বললাম। এবং
গল্পের কোনো অংশ আমি স্কিপ করে নিই। আজকের এই গল্পটাই মনে হয় সম্পূর্ণভাবে আপনাদেরকে শোনাইলাম। প্রায় সব গল্পগুলোর লাস্টের দিকে কেটে ফেলে এটা কাটি নেই। তো গল্প কেমন লাগলো অবশ্যই আমাকে লিখবেন, এবং বরাবরের মতো সবাইকে অনুরোধ করবো যে পরশ ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি মনে করি যে আরশি অনেক ভাগ্যবান একটা মেয়ে, অনেক ভাগ্যবান একটা মেয়ে। কারণ একটা মেয়ের যদি স্বামী ভালো হয়, একটা মেয়ের স্বামী যদি ভালো থাকে, মেয়েটাই হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় ধনী, দুনিয়ার সবচেয়ে বড় সুখী মেয়ে। যদি তার স্বামীটা তাকে ভালোবাসে এবং স্বামীটা ঠিক থাকে, একইভাবে একটা ছেলের পকেটে যদি টাকা থাকে তবে সেই মনে হয় সুখী মানুষ, মানে আমার দৃষ্টিতে মনে হলো আর কি। এই জন্য পরশ ভাইয়ের মতো একটা মানুষ আরশি পেয়েছি, সেক্ষেত্রে আরশি যথেষ্ট সুখী প্রকৃতির একটা মেয়ে। এবং এই যেই একটা সন্তানও কখনো মায়ের এভাবে সেবা যত্ন করে না, যেভাবে আরশির সেবা যত্ন তার হাজব্যান্ড পরশ করেছে। তাদের ভালোবাসার গল্পটা পেয়ে আমি সত্যি ভালো হলাম, মানে খুশি হলাম। ওনার মেয়েটার নাম রাখছে আরবি। আরবি নাম আমি জানি না, এই প্রথম কারো নাম শুনলাম যে কোনো বাবুর নাম আরবি রাখতে, উনি আরবি রেখেছে। তো আরবির জন্য দোয়া করি, আল্লাহ আরবিকেও ভালো রাখুক, এবং এই দোয়া তো অবশ্যই করবো আল্লাহ যেন আরশিকে সুস্থ করে তোলে। ভীষণ ভালো লাগলো এরকম ভালোবাসার একটা গল্প পাওয়ার পরে। ধন্যবাদ জানাচ্ছি পরশ ভাইকে এত সুন্দর একটা গল্প লিখে পাঠিয়েছে আমাকে, যার জন্য। এবং দোয়া করি এবং আমি আশা করি যে প্রত্যেকটা ভালোবাসাই আরশি এবং পরশের মতো হোক, সেই শুভকামনায় আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।